আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তিচ্ছু শিক্ষার্থী। হাজী দানেশ এবং কুমিল্লা ইউনিভার্সিটির জন্য কেমিস্ট্রি ম্যারাথনের শিওর শটের পার্ট 1-এ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা মূলত আমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত চ্যাপ্টার এবং শর্ট সিলেবাসের বাইরের যে কয়টা চ্যাপ্টার আছে অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে 5টা চ্যাপ্টারের বিগত বছরগুলোতে হাজী দানেশ এবং কুমিল্লা ইউনিভার্সিটিতে যেই প্রশ্নগুলো আসছে সেগুলা এবং কোন কোন ধরনের প্রশ্নের বেসিক ক্লিয়ার করে গেলে তুমি পরীক্ষায় প্রশ্ন উত্তর করতে পারবা এবং যেগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে সবগুলা করাবো। তো এই ক্লাস শেষে ইনশাল্লাহ ফার্স্ট পেপার নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না, তাই পুরা ক্লাস না টেনে A to Z সম্পূর্ণ দেখবা। ইনশাল্লাহ ক্লাস শেষে অনেক ভালো একটা ফিডব্যাক দিতে পারবা। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ বলতে পারো, যদিও আমি এই ধরনের কথাবার্তা খুব কম বলি, যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, এই ভিডিওটা তোমার উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো এখন আমরা মূলত শুরু করব আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই চ্যাপ্টারটা দিয়ে, দেন আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের কর্মমুখী রসায়ন দিয়ে পার্ট 1টা শেষ করব। তাই পুরা ক্লাস অবশ্যই মনোযোগ সহকারে দেখবা। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এই চ্যাপ্টারটা আমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত চ্যাপ্টার না, অর্থাৎ শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার। যেহেতু শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, এই চ্যাপ্টারের আমরা শুধুমাত্র কিছু সিলেক্টিভ প্রশ্ন পড়ব, যেই প্রশ্নগুলা বিগত বছরগুলোতে হাজী দানেশ এবং কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও আসছে, এবং যেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যদি শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন দিয়ে দেয় এইখান থেকে আমরা অ্যান্সার করতে পারবো। বুঝতে পারছি? তো দেখি আমরা এই চ্যাপ্টারের প্রথম এমসিকিউ কি বলছে। কোন অ্যাসিডটি গ্লাসের যন্ত্রপাতি পরিষ্কার করতে ব্যবহৃত হয় না? তার মানে বলো কোন অ্যাসিডটা ব্যবহৃত হবে না? যেই অ্যাসিডটা গ্লাসে ক্ষত সৃষ্টি করবে। তো এইখানের মধ্যে হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিডটা ভাইয়া গ্লাসে ক্ষত সৃষ্টি করে, দ্যাটস ওয়াই এই অ্যাসিডটা ব্যবহৃত হয় না। অন্য অ্যাসিডগুলো তুমি ব্যবহার করতে পারবা। বুঝছো? তো কাঁচ বা গ্লাস এটা কি দ্বারা গঠিত বলো? এটা হচ্ছে SiO2 দ্বারা গঠিত। তো আমরা যদি হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিডটা ব্যবহার করি ভাইয়া, তাই SiO2 এর সাথে এটা কি করে? রিয়্যাক্ট করে। এই জন্য ভাইয়া হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিডটা ব্যবহৃত হয় না। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এবার দেখো পরের প্রশ্ন বলছে, ল্যাবরেটরিতে কাজ করার সময় ব্রোমিনে হাত পুড়ে গেলে নিচের কোনটি ব্যবহার করা হয়? মনে রাখবা, ব্রোমিনে যদি হাত পুড়ে যায় ভাইয়া, গ্লিসারিন ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? গ্লিসারিন। অর্থাৎ ব্রোমিনে হাত পুড়ে গেলে কি ব্যবহার করি আমরা? গ্লিসারিন। যেহেতু মুখস্থ টাইপ প্রশ্ন পড়াচ্ছে, এগুলো মুখস্থ করে নিবা। দেখো, পরিবেশের জন্য ক্ষতিকর বিষাক্ত বিকারক CCl4 এর পরিবর্তে বিকল্প বিকারক হিসাবে কি ব্যবহার করা হয়? CCl4 অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড খুবই বিষাক্ত, এটার পরিবর্তে ভাইয়া হেক্সেন ব্যবহার করা হয় এবং আরেকটা জিনিস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে CH2CL2 অর্থাৎ এইটার বিকল্প বিকারক হিসাবে কি ব্যবহার করতেছি আমরা? CH2Cl2 অথবা হেক্সেন। এখানে যেহেতু অপশনে হেক্সেন আছে তাই হেক্সেন লাগাইছি। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছি। পরের প্রশ্ন, নিচের কোন রাসায়নিক পদার্থটি পানির সংস্পর্শে আগুন ধরে যায়? পানির সংস্পর্শে ভাই আগুন ধরে যায় এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট অর্থাৎ LiAlH4। এরা ভাইয়া পানির সংস্পর্শে যদি যায় অর্থাৎ H2 এর সাথে যদি বিক্রিয়া করে বা রিয়াকশন করে, তখন এখানে কি ধরে? আগুন ধরে যায়। বোঝা গেছে? আগুন ধরে যায়। তাইলে আমাদের পরের প্রশ্ন দেখো, বলছে আচ্ছা এখানে দেখো দেওয়াও আছে আর কি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট প্লাস H2O এই বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় যা দ্রুত আগুন ধরে যেতে সাহায্য করে। ধাতব সোডিয়াম ও পানির সাথে বিক্রিয়ায় একইভাবে আগুন ধরে। তার মানে মনে রাখবা, আমাদের আরেকটা ক্ষেত্রে আগুন ধরে। কোন ক্ষেত্রে ভাইয়া? ধাতব সোডিয়াম ও পানির সাথে বিক্রিয়া অর্থাৎ Na যোগ H2O এই রিয়াকশনে কি হয় ভাইয়া? Na2O উৎপন্ন হয়। এই জায়গা থেকে আমরা বলতে পারবো কি হয় ভাইয়া? আগুন ধরে যায়। বোঝা গেছে? তার মানে আমরা শিখলাম এই যে AlH4 প্লাস পানি বিক্রিয়া করলে এখানে আগুন ধরে যায়, এবং আমাদের ধাতব সোডিয়ামের সাথে যদি পানি রিয়াকশন করে সেই ক্ষেত্রেও আগুন ধরে যায়। বোঝা গেছে? মনে থাকবে? আশা করি মনে থাকবে। পরের প্রশ্ন দেখো, বুলেটের অভ্যন্তরে গ্রিজ বা তৈলাক্ত পদার্থ দূর করার জন্য কি ব্যবহার করা হয়? মনে রাখবা, আমাদের বুলেটের অভ্যন্তরে গ্রিজ বা তৈলাক্ত পদার্থ ব্যবহার করার জন্য কোনটা ব্যবহার করা হয়? এইখানে মেনলি গ্রিজ বা তৈলাক্ত পদার্থ দূর করার জন্য K2Cr2O7 এর সাথে গাঢ় H2SO4 যদি আমরা ব্যবহার করি ভাইয়া, তাইলে কি হয়? গ্রিজ বা তৈলাক্ত পদার্থ দূর হয়। অর্থাৎ K2Cr2O7 এর সাথে গাঢ় H2SO4 ব্যবহার করলে কি হয়? গ্রিজ বা তৈলাক্ত পদার্থ দূর হয়। মনে থাকবে? আশা করি মনে থাকবে।
পরের প্রশ্ন বলছে কোনটা বিষাক্ত? কার্বন টেট্রাক্লোরাইড আমরা কেবলই দেখলাম CCl4, তার মানে এটা হচ্ছে আমাদের জন্য ভাইয়া বিষাক্ত। পরের প্রশ্ন দেখো, আচ্ছা এখানে প্রশ্নের আগে একটা কনসেপ্ট দেওয়া আছে, বলছে K2Cr2O7 ও গাঢ় H2SO4 এর মিশ্রণকে ক্রমিক অ্যাসিড মিশ্রণ বলা হয়। তাহলে এই মিশ্রণটাকে আমরা কি বলবো ভাইয়া? ক্রমিক অ্যাসিড মিশ্রণ, যা ল্যাবরেটরির কাচের যন্ত্রপাতি পরিষ্কারের ব্যবহারে কার্যকর। অর্থাৎ এইখানে কি করবে ভাইয়া, এই যে এই দুইটার মিশ্রণটা কি করবে, ল্যাবরেটরির যে কাচের জিনিসপত্র আছে তাদেরকে পরিষ্কার করতে সাহায্য করবে। আর কার্বন টেট্রাক্লোরাইড একটা বিষাক্ত বিকারক, এর বিকল্প হিসাবে ল্যাবে হেক্সেন বা ডাইক্লোরোমিথেন ব্যবহার করা হয়, অর্থাৎ CH2Cl2। আমি লিখছিলাম না CH2Cl2, এটা মানে কি ডাইক্লোরোমিথেন ব্যবহার করা হয়, বুঝছো? তার মানে কি কি ব্যবহার করি? হেক্সেন অথবা ডাইক্লোরোমিথেন। তো আমরা মোটামুটি এই কয়েকটা জিনিস একটু ভালো মতো দেখবো, তাইলেই মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট। অর্থাৎ এর বাইরে আপাতত দরকার নেই, শর্ট সিলেবাসের বাইরে যেহেতু এই কয়েকটা প্রশ্ন আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এগুলো অবশ্যই ভালোভাবে আমরা প্র্যাকটিস করব। তো আমরা এখন একইভাবে একই প্যাটার্নে গুণগত রসায়ন এই চ্যাপ্টারটা শুরু করব, এবং এই চ্যাপ্টারটা অনেক ডেপথে দেখাশোনা করব, কারণ এই চ্যাপ্টার থেকে বেশ ভালো পরিমাণে প্রশ্ন আসে। তো গুণগত রসায়নের প্রথমে কি আছে দেখো, এখানে কিছু বেসিক কথাবার্তা বলা আছে, যেমন পরমাণুর মৌলিক কণিকা। মৌলিক কণিকা কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। এগুলা কি কি? স্থায়ী মূল কণিকা একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, আরেকটা হচ্ছে ভাইয়া কম্পোজিট কণিকা। এখন স্থায়ী মূল কণিকার মধ্যে ভাইয়া আবার 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা আমরা সবাই জানি। অর্থাৎ আমাদের মৌলিক কণিকাকে আমরা 3 ভাগে ভাগ করলে পাচ্ছি স্থায়ী, অস্থায়ী আর কম্পোজিট। স্থায়ীর মধ্যে আবার ভাইয়া 3টা, যেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আর আমাদের কম্পোজিট কণিকার মধ্যে হচ্ছে ভাইয়া আলফা কণা আর ডিউটেরন কণিকা। অর্থাৎ আলফা কণা আর ডিউটেরন কণিকা হচ্ছে আমাদের কি কণিকা ভাইয়া? কম্পোজিট কণিকা। মনে থাকবে? আশা করি মনে থাকবে। এই যে এগুলা বাদে, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এবং আলফা কণা ডিউটেরন বাদে বাকি যেগুলো আছে, যেমন পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এগুলা সব কিছু হবে ভাইয়া অস্থায়ী মূল কণিকা। তো তোমরা কি এত কিছু মুখস্থ রাখবা? না, তোমরা জাস্ট স্থায়ী মূল কণিকা 3টা, এটা আমরা সবাই জানি, এটা আমাদের মনে থাকে, এবং কম্পোজিট কণিকা 2টা, এই 2টার নাম মুখস্থ রাখবো। এই 5টা বাদে বাকি যেগুলো আছে সব হচ্ছে অস্থায়ী মূল কণিকা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আসো পরমাণুর অ্যাটম সংক্রান্ত তথ্য। ধারণা দেন ডেমোক্রিটাস। এখানে বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এটা পদার্থের ক্ষুদ্রতম কণা। তারপরে পরমাণুর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। অর্থাৎ এইখানে ভাইয়া কি হয়, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ মিলায় পরস্পরকে নিউট্রাল করে দেয়, অর্থাৎ নিরপেক্ষ অবস্থায় থাকে। পরমাণু ভাঙা যায় না, এবং পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার। উদাহরণ হচ্ছে হাইড্রোজেন পরমাণু, H2 অণু। এইখানে কিছু জিনিস জানা লাগবে না, জাস্ট একটা জিনিস জানো যে পরমাণু নিরপেক্ষ, অর্থাৎ বিদ্যুৎ নিরপেক্ষ বা কোনো চার্জ নেই। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এবার আসো ইলেকট্রন। ইলেকট্রনের আবিষ্কারককে গুরুত্বপূর্ণ জে থমসন। এরপরে আসো ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কি? -1.60 × 10⁻⁹ কুলম্ব। এটা আমরা সবাই জানি। ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ কি? সমান, কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। অর্থাৎ ইলেকট্রনের চার্জ মাইনাস, প্রোটনের চার্জ হয়ে যাবে প্লাস। এবং ইলেকট্রনের ভর দেখো কত? 9.11 × 10⁻28 গ্রাম, বা যেটাকে আমরা কেজিতে নিলে হবে 9.11 × 10⁻31 কেজি। অর্থাৎ আমাদের এখানে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের ভর, এই 2টা জিনিসই গুরুত্বপূর্ণ। এবং ইলেকট্রন কে আবিষ্কার করছে? জে থমসন। এটাও গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা লাইন কিন্তু ভাই এক একটা MCQ। আমি তোমাকে এখানে তুলে দিচ্ছি এবং দাগাই দিচ্ছি, মানে এই জিনিস তোমাকে পড়ে যাওয়া লাগবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এইখানে দেখো আমাদের প্রোটনের ভরের 1/1837 ভাগ হচ্ছে ইলেকট্রনের ভর। অর্থাৎ দেখো তো প্রোটনের ভরের থেকে কত ছোট ইলেকট্রনের ভর। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এবার আসো প্রোটন নিয়ে কথাবার্তা। প্রোটন আবিষ্কার করছে কে? প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড। প্রোটনের চার্জ কত? 1.60 × 10⁻⁹ কুলম্ব। অর্থাৎ এখানে হবে পজিটিভ। আচ্ছা, এর ভর কত? 1.673 × 10⁻24 গ্রাম। এই জিনিসটা আমাদের মুখস্থ রাখবো। অর্থাৎ আমরা যেহেতু ইলেকট্রনের চার্জ জানি, প্রোটনের চার্জও বের করতে পারবো, কিন্তু আমাদের ভাইয়া প্রোটনের ভরটা মুখস্থ রাখা লাগবে। মনে থাকবে? আশা করি মনে থাকবে। দেখো প্রোটনের অবস্থান কোথায়? পরমাণুর কেন্দ্রে, নিউক্লিয়াসে। এরপরে আসো নিউট্রন। নিউট্রন আবিষ্কার করছেন কে? চ্যাডউইক। নিউটন আবিষ্কার করছেন কে? চ্যাডউইক। নিউটন আবিষ্কার করছেন চ্যাডউইক।
নিউটন কি? নিউটন হচ্ছে চার্জহীন কণা বা এখানে কোনো চার্জ থাকে না। এবং দেখো নিউটনের যে ভর সেটা হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম, অর্থাৎ আমাদের প্রোটনের ভরের কাছাকাছি। এটা জাস্ট 673, এটা হচ্ছে 675, অর্থাৎ সামান্য বড়। তো এই ভরটাও একটু মনে রাখবা। বৈশিষ্ট্য, এটা স্থায়ী মূল কণিকাগুলোর মধ্যে সবচেয়ে ভারী, অর্থাৎ আমাদের সবচেয়ে ভারীকে, সবচেয়ে ভারী হচ্ছে নিউট্রন, তারপরে হচ্ছে ভাইয়া কি আমাদের প্রোটন, তারপরে কি ইলেকট্রন। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তো পুরা পেজটা কি আমাদের মনে থাকবে? আশা করি মনে থাকবে। দেখো এবার আমাদের এই প্রশ্নটা কি বলছে, বলছে একটি ইলেকট্রনের ভর এএমইউ এককে কত, অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিটে কত। তো ভাইয়া একটা ইলেকট্রনের ভরকে অ্যাটমিক মাস ইউনিটে নিতে বলছে। বলো নর্মালি ইলেকট্রনের ভর আমরা কি জানি? আমরা জানি ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻ কত 28 গ্রাম। যেহেতু ভাইয়া আমাকে এএমইউতে নিতে বলছে, আমরা কি করব, কার্বনের একটা পরমাণুর 1/12 অংশের যে ওজন সেটা দ্বারা ভাগ করব। অর্থাৎ মানটা কত বলো? আমরা সবাই জানি 1.6 ইন্টু 10⁻⁻24। এবার বলো এখান থেকে ভাইয়া কি হবে? এইখান থেকে যেই জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে ভাইয়া এটা উল্টায় যাবে। উল্টায় গিয়ে আমরা যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে ভাইয়া যে এখান দেখো 9.1কে যদি তুমি 1.6 দ্বারা ভাগ করো তাইলে যেই জিনিসটা আসতেছে সেটা হচ্ছে 5 পয়েন্ট সামথিং। 5 পয়েন্ট কত হবে ভাইয়া? সামথিং। এবং এইখানে তুমি কি পাবা বলো? এইখানে তুমি পাবা 10⁻⁻4। তো এইখানে দেখো 5 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻⁻4 এএমইউ। এইখানে আছে অ্যাকচুয়ালি 1.089, এটা হবে না। এখানে 1.073, এটাও হবে না। এটা হচ্ছে 5 ইন্টু 10⁻4 এএমইউ, এটাও হবে না। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু অ্যাকচুয়ালি দেখো এখানে টাইপিস্ট হচ্ছে মাইনাসটা মিস্টেক করছে, দ্যাট মিনস 10⁻⁻4 এএমইউ হবে। এই জিনিসটা মিস্টেক হয়েছে। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তাইলে আমরা কি করব ভাইয়া? ইলেকট্রনের ভরকে 1.6 ইন্টু 10⁻⁻24 দ্বারা ভাগ করলে কিসে পাবো? এএমইউতে পাবো। কারণ আমরা জানি 1 এএমইউ সমান সমান 1.6 ইন্টু 10⁻24। বোঝা গেছে? আশা করি আমরা বুঝতে পারছি। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বার। তো চলো আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। এখানে বলছে মৌলের পরিচিতি নিচের কোন মৌলিক কণিকার সংখ্যার উপর নির্ভরশীল? মনে রাখবা মৌলের পরিচিতি কিসের উপর নির্ভরশীল ভাইয়া? তার প্রোটন সংখ্যার উপর নির্ভরশীল। অর্থাৎ প্রোটন সংখ্যা দ্বারা আমরা একটা মৌলের নিজস্ব পরিচয়টা পাই। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের পরবর্তী প্রশ্ন, নিচের কোনটির ভর সবচেয়ে কম? আমরা দেখলাম ইলেকট্রন, প্রোটন আর নিউটনের মধ্যে সবচেয়ে ভর কম কার ছিল? ইলেকট্রনের। দ্যাটস ওয়াই ক নাম্বারটা অ্যান্সার। চলো আমাদের পরবর্তী প্রশ্ন। আচ্ছা প্রশ্ন না এখানে বেসিক, রাদারফোর্ডের পরমাণু মডেল। এই রাদারফোর্ডের পরমাণু মডেলকে বলা হয় সোলার সিস্টেম মডেল বা নিউক্লিয়ার মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলের যে বৈশিষ্ট্য দেখো, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। এটা হচ্ছে রাদারফোর্ড তার পরীক্ষা করে পাইছে। এইখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, রাদারফোর্ড যেই সোনার পুরুত্বটা ব্যবহার করছিল আমাদের রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায়, তার হচ্ছে পুরুত্ব ভাইয়া 0.0004 সেন্টিমিটার। এই জিনিসটা কিন্তু মনে রাখো, এককটা কি? সেন্টিমিটার। সেন্টিমিটার হলে আগে কয়টা শূন্য থাকবে? 3টা শূন্য থাকবে। এটা কিন্তু মিলিমিটারেও থাকে, মিলিমিটার হলে 4টা শূন্য হবে। মিলিমিটার হলে কয়টা শূন্য হবে? 4টা শূন্য। অবশ্যই খেয়াল করো। তাহলে সেন্টিমিটারেরটা মনে রাখবা, তোমরা মিলিমিটারে চেঞ্জ করতে পারবা। কিন্তু দুইটাই মুখস্থ রাখতে যায় জগা খিচুড়ি পাকায়ও না। তার মানে আমরা এটা মনে রাখবো, সোনার পাতের পুরুত্ব ছিল 0.0004 সেন্টিমিটার। ক্লিয়ার? এবং আরেকটা জিনিস আমাদের জন্য গুরুত্ব, যে এখানে কি ব্যবহার করা হয়েছিল বা কিসের পর্দা ব্যবহার করা হয়েছিল? এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিঙ্ক সালফাইডের পর্দা বা ZnS এর পর্দা ব্যবহার করা হয়েছিল। এইখানে তিনি পর্যবেক্ষণ করে বলছিল 99% আলফা কণা পাত ভেদ করে চলে যায়, প্রায় 20,000 রশ্মির মধ্যে একটা মাত্র রশ্মি কি বাধাপ্রাপ্ত হয়। দ্যাটস ওয়াই পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, এর কেন্দ্রে নিউক্লিয়াস বিদ্যমান। এই বুঝছো, এই যে এই দুইটা বৈশিষ্ট্য। যেহেতু তিনি দেখলেন আমাদের পরীক্ষাটা করে বেশিরভাগ আলো কি পাস করে চলে যাচ্ছে, তো এগুলা তোমরা জানো, বুঝছো, এগুলা বেসিক
কথাবার্তা জাস্ট বলতেছি যতটুকু দরকার। এই ক্লাসে তো তোমার বেসিক ক্লিয়ার করার ক্লাস না, এটা জাস্ট শিওর শর্ট ক্লাস। এখানে যা যা আসবে সেগুলাই পড়াচ্ছি। এরপর আসো বোর পরমাণু মডেল, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে সীমাবদ্ধতা দূর করার জন্য বোর পরমাণু মডেল আবিষ্কৃত হয়েছে। এটা মেনলি আবিষ্কৃত হয়েছিল 1911 সালে। বোর পরমাণু মডেল, বোর ঠিক তার 2 বছর পরে 1913 সালে বোর পরমাণু মডেল আবিষ্কার করছে। এইখানে দেখো তার প্রধান 3টা স্বীকার্য বলছে নির্দিষ্ট শক্তির কক্ষপথ বা অরবিট সংক্রান্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরে। কোথায় ঘুরে ভাইয়া? বৃত্তাকার কক্ষপথে। যদিও পরে এটা ভুল প্রমাণিত হয়, অর্থাৎ উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে দেখছে। আচ্ছা, এর পরের কথা, কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য mvr ইকুয়াল nh/2 পাই, অর্থাৎ কৌণিক ভরবেগ h/2h পায়ের গুণিতক। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এরপরে হচ্ছে ইলেকট্রন শোষণ বা বিকিরণ সংক্রান্ত, সেটা হচ্ছে ডেলি ইকুয়াল E2 মাইনাস E1। এখন এইখানে দেখো এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তির ফর্মুলা দেওয়া আছে। তো শক্তির ফর্মুলা আমরা এই বড়টা মনে না রেখে আমরা জাস্ট মনে রাখবো এইটা, En অর্থাৎ এনতম কক্ষপথের শক্তির ফর্মুলা হবে -13.6 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। অর্থাৎ আমাদের এই ফর্মুলার শর্টকাট রূপ হচ্ছে এটা, -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। মনে থাকবে? আশা করি মনে থাকবে। এবার আসো কক্ষপথে ইলেকট্রনের বেগ। এই বেগের ফর্মুলা হচ্ছে দেখো কি, যে z/n ইন্টু 2.19 ইন্টু 10⁶, z/n ইন্টু 2.19 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। মনে থাকবে? আশা করি মনে থাকবে। এবং কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা সেটা হচ্ছে n²/z ইন্টু 5.29 ইন্টু 10⁻⁹ মিটার ইন্টু 10⁻⁹ মিটার। এই 3টা ফর্মুলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে আমরা ই এর ফর্মুলাটা বেশি মনে রাখবো, -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইভি অর্থাৎ ইলেকট্রোভোল্ট। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আসো বলছি নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের পরিভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কক্ষপথের ধারণা দিচ্ছেন কোন বিজ্ঞানী? নির্দিষ্ট কক্ষপথের ধারণা কে দিচ্ছেন ভাইয়া? বোর। কারণ বোর কি বলছে দেখো তো, বোর এইখানে বলছে এই দেখো নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরে। এটা কিন্তু রাদারফোর্ড বলে নাই। দ্যাটস ওয়াই অ্যান্সার কি হবে বলো? বোর। প্লাঙ্কের ধ্রুবকের মান কত? আমরা জানি প্লাঙ্কের ধ্রুবকের মান 6.626 ইন্টু 10⁻⁻34 জুল পার কত ভাইয়া? সেকেন্ড। এটা জানতাম। এখন এইখানে নর্মালি এটা হচ্ছে আমরা জানি প্লাঙ্কের ধ্রুবকের মান 6.626 ইন্টু 10⁻34, কিন্তু যখন এটাকে ভাই আমরা আর্গে নিব তখন হয়ে যায় 10⁻27। অর্থাৎ অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 6.626 ইন্টু 10⁻27 আর্কস। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তার মানে আমাদের এ নাম্বারটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তো এইখানে দেখো অ্যাকচুয়ালি এই যে এই জিনিসটা জুল পার সেকেন্ড দিছে, এটা কি জুল পার সেকেন্ড হবে বলো তো? নর্মালি এফ সমান সমান কি? কম্পাঙ্ক মানে 1/t, তার মানে কম্পাঙ্কের একক কি? সেকেন্ড ইনভার্স 1। এখন আমরা জানি ই সমান সমান এইচ মিউ, তাহলে বলো তো এইচ সমান সমান কি? E/মিউ। ই মানে কি? আমাদের হচ্ছে শক্তি বা কাজ, তাহলে এটা সমান সমান জুল। আর এখানে কি দেখো, এখানে আছে হচ্ছে এস ইনভার্স, তাহলে এস ইনভার্স থাকা মানে কি? এই যে এখানে আছে ভাইয়া মাইনাস, তার মানে এটা হয়ে যাবে প্লাস, দ্যাট মিনস জুল সেকেন্ড। বুঝতে পারছো? তাইলে আমরা বলতে পারবো এইচ এর মান 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, অথবা 6.626 ইন্টু 10⁻27 আর্কস। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। আমাদের পরবর্তী প্রশ্ন বলছে বোরের পরমাণু মডেলে কোনটার জন্য প্রযোজ্য হবে? মনে রাখবা বোর পরমাণু মডেল 1 ইলেকট্রন বিশিষ্ট মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। কয় ইলেকট্রন বিশিষ্ট ভাইয়া? 1 ইলেকট্রন বিশিষ্ট। অর্থাৎ আমরা বলতে পারবো যার ইলেকট্রন একটা আছে ভাইয়া তাদের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ 1 ইলেকট্রন বিশিষ্ট মৌলের জন্য প্রযোজ্য। এইখানে দেখো তো প্রথমে হাইড্রোজেন প্লাস, অর্থাৎ হাইড্রোজেন এর ইলেকট্রন একটা, কিন্তু যেহেতু প্লাস করছে অর্থাৎ ত্যাগ করছে, মানে এর কোনো ইলেকট্রন নাই। হিলিয়াম প্লাস, হিলিয়ামের ইলেকট্রন দুইটা, কিন্তু একটা ত্যাগ করার ফলে একটা আছে, অর্থাৎ বি নম্বরটাই হবে অ্যান্সার। লিথিয়াম প্লাস, দেখো তো এখানে লিথিয়াম প্লাস মানে কি? এখানে ভাইয়া হচ্ছে 3টে ইলেকট্রন ছিল, সেখান থেকে একটা চলে গেছে, মানে দুইটা আছে,
তারপর এটা কি বেরিলিয়াম প্লাস, মানে 4টা থেকে একটা গেছে, 3টা আছে। দ্যাট মিনস শুধুমাত্র বি নম্বর অপশনের ক্ষেত্রে একটা মাত্র ইলেকট্রন বিদ্যমান, তাই বি হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের শক্তি এত হলে দ্বিতীয় বোর কক্ষপথের শক্তি কত? তো বলো এনতম কক্ষপথের শক্তি কি ভাইয়া? ইএন সমান সমান -13.6 ইন্টু কত ভাইয়া? Z²/n²। এখন দেখো এখানে -13.6 ইন্টু, যেহেতু ভাইয়া হাইড্রোজেন পরমাণু বলছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তার উপর স্কোয়ার করলে 1ই হবে, ডিভাইডেড/n²। যেহেতু ভাইয়া আমাদের কি বলছে দ্বিতীয় কক্ষের শক্তি, তাই দ্বিতীয় কক্ষের শক্তি হবে কি এখানে 2 এর উপর স্কোয়ার। দ্যাট মিনস এখানে আমরা পাবো -13.6 /4। তার মানে বলো এই যে -4.7 এটা হবে না, কারণ তুমি 13কে যদি 4 দ্বারা ভাগ করো 4-এর থেকে কম হবে, এটাও হবে না, এটাও হবে না, তার মানে খ নাম্বারটা অ্যান্সার। তার মানে আমরা বলতে পারবো হাইড্রোজেনের ক্ষেত্রে E2 এর মান -3.4 ইলেকট্রোভোল্ট। মনে থাকবে? আশা করি আমাদের মনে থাকবে। তো আমাদের পরবর্তী প্রশ্ন, আচ্ছা এইখানে প্রশ্ন না, কিছু কথাবার্তা বলা আছে, যেমন SO4 2- এখানে মোট ইলেকট্রন সংখ্যা 50টা এবং যোজন ইলেকট্রন হচ্ছে 32টা। NO3- মোট ইলেকট্রন সংখ্যা 32টা, যোজন ইলেকট্রন 24টা। এইভাবে কয়েকটা জিনিসের মান দেওয়া আছে। অ্যাকচুয়ালি এটা কিভাবে আসছে আশা করি তোমরা জানো, বোঝানোর দরকার নাই। তো এটা তুলছি কেন? তুলছি কারণ গুরুত্বপূর্ণ, এইখান থেকে প্রশ্ন আসছে, তাই অবশ্যই চার্টটা মুখস্থ করে যাবা, অথবা এইখান থেকে পরীক্ষার হলে যদি আসে বের করাটা শিখবা। আমি একটা শিখাই দিই, দেখো এখানে SO4 2- আছে, এস অর্থাৎ সালফার, সালফারের ইলেকট্রন কয়টা? প্রোটন সংখ্যার সমান অর্থাৎ 16টা। দেখো যোগ, কয়টা অক্সিজেন আছে? 4টা। তাহলে কত হবে বলো তো? একটা অক্সিজেনের কয়টা বিদ্যমান? একটা অক্সিজেনের বিদ্যমান ভাইয়া কয়টা? 8টা। তাহলে 4 × 8 কত বলো? 32। এখানে আছে কত? 2-, তার মানে সে 2টা নিচে নেওয়া মানে হবে যোগ, তার মানে দেখো 50। এইভাবে প্রত্যেকটা ভাইয়া ক্যালকুলেশন করা হয়। মাইনাস মানে যোগ হবে আর প্লাস মানে বিয়োগ হবে। প্লাস মানে কি? ত্যাগ করা, ত্যাগ করা মানে তোমার থেকে কমে যাওয়া। ক্লিয়ার? তো দেখো আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে, বলছে 21H- এর ইলেকট্রন সংখ্যা কত? এখানে বলো তো অলরেডি প্রোটন সংখ্যা কত আছে? একটা। এ কি করছে? একটা চার্জ গ্রহণ করছে, তার মানে 1 + 1 মানে কয়টা ইলেকট্রন সংখ্যা আছে ভাইয়া? 2টা। দ্যাট মিনস বি নাম্বারটা অ্যান্সার। দেখছো কতবার আসছে? তো আগের পেজের এই প্রশ্নগুলা এবং এই যে এই টাইপের প্রশ্ন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের পরের প্রশ্ন দেখো, বলছে CO2 এর সম ইলেকট্রন বিশিষ্ট আয়নটা কোনটা? তাহলে এখানে দেখো CO2 এর ইলেকট্রন সংখ্যা কত? আমরা বলতে পারবো ইলেকট্রন সংখ্যা হবে, কার্বনের কয়টা? কার্বনের হয় ভাইয়া 6টা, যোগ O2 আছে, একটা অক্সিজেনের হয় 8টা, কিন্তু অক্সিজেন তো 2টা, মানে 8 × 2, তাহলে 6 যোগ 8 দুগুণে কত ভাইয়া? 16, তার মানে এখানে আসতেছে কত? 22টা। এখন দেখো তো এগুলোর মধ্যে কোথায় 22টা আছে? O3তে ভাইয়া 3 × 8 কত? 24। এখানে N এর কয়টা? 7টা, যোগ অক্সিজেনের কয়টা? 8টা, যেহেতু ভাইয়া একটা মাইনাস তাই একটা প্লাস হয়ে যাবে এখানে। এখানে দেখো Cl, ক্লোরিনের 17টা, আমাদের অক্সিজেন মাইনাস মানে 8 যোগ 1 অর্থাৎ 9 হয়ে যাবে। আর এখানে N3-, দেখো N মানে নাইট্রোজেনের কয়টা বলো? নাইট্রোজেনের হচ্ছে 7টা, যোগ 3- এর কারণে +3, তাহলে 7 আর 3 10, এটা হবে না। এখানে 17 আর 9 কত ভাইয়া? 26, এটা হবে না। এইখানে দেখো 24, এটা হবে না। 7 আর 8 15 আর 1 কত? 16, এটাও তো হচ্ছে না। তাইলে এখানে দেখো বলছে CO2 এর সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটা? তাহলে কার্বনের আমরা পাচ্ছি ভাইয়া 6টা, আর অক্সিজেনের পাচ্ছি হচ্ছে 8 দুগুণে 16, অর্থাৎ 6 আর 16 22টা। এখানে কি ক্যালকুলেশন ভুল করছি? N3-, তার মানে হচ্ছে 7 আর হচ্ছে 3, 10টা ঠিক আছে। এখানে 17 আর হচ্ছে 9 কত? 17 আর 9 হচ্ছে ভাইয়া 26। এখানে O3 মানে 24, আর এখানে হবে কত? NO-, অর্থাৎ নাইট্রোজেন 7টা। আচ্ছা যাই হোক, অপশনে মনে হয় নাই, বুঝছো? আমাদের এইখানে তাইলে এর সম ইলেকট্রন বিশিষ্ট আয়নই নাই। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে, এখানে বলছে প্রকৃতিতে প্রাপ্ত স্থায়ী কার্বনের আইসোটোপ কি? অর্থাৎ কার্বনের নর্মালি আইসোটোপ 3টা, একটা হচ্ছে কার্বন 12, কার্বন 13 আর কার্বন 14।
যার মধ্যে কার্বন 12টা হচ্ছে ভাইয়া স্থায়ী, আর কার্বন 14 অর্থাৎ C14 এটা দ্বারা পৃথিবীর বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। কারণ কি ভাইয়া, এটা একটা তেজস্ক্রিয় আইসোটোপ। এটা কি নির্ধারণে ব্যবহৃত হয় ভাইয়া? পৃথিবীর বয়স নির্ধারণে বা পৃথিবীর বয়স নির্ণয়ে। বুঝতে পারছো? আশা করি আমরা বুঝতে পারছি। আমাদের পরে যে জিনিসটা দেখবো আইসোটোপ, সবার শেষে কি আছে দেখো? প, মানে মনে রাখবা প্রোটন সংখ্যা সমান, বাকি সব ভিন্ন। এরপরে দেখো আমাদের আইসোবার, লাস্টে কি আছে? র। ভরের ক্ষেত্রে কি আছে? শেষে র। তার মানে মনে রাখবে এই ক্ষেত্রে ভর সংখ্যা সমান, বাকি সব ভিন্ন। আইসোটোন, সবার শেষে কি আছে? এন। এন দিয়ে কি শুরু? নিউট্রন। এই জন্য ভাইয়া নিউট্রন সংখ্যা হবে সমান, বাকি সব কি হবে? ভিন্ন। বুঝতে পারছি? তাহলে এই তিনটা জিনিস আমরা বুঝছি, আশা করি বুঝছি। আমি যদি বলতাম আইসো ইলেকট্রন, দ্যাট মিনস সেখানে ইলেকট্রন সংখ্যা সমান হবে। এবার দেখো এই দুইটা পরস্পরের কি জানতে চাইছে, বলো এই দুইটার কি ভর সমান? না, তার মানে আইসোবার হবে না, কেটে দাও আইসোবার। তারপরে দেখো এই দুইটার কি প্রোটন সংখ্যা সমান? না, তার মানে আইসোটপও হবে না, এটাও কেটে দাও। আচ্ছা, এরপরে আইসোমার আর আইসোটোন, এইখানে দেখো তো এন নিউটন সংখ্যা বের করে, এন নিউটন সংখ্যা বের করে আসতেছে 8, এন নিউটন সংখ্যা বের করেও আসতেছে 8, অর্থাৎ নিউটন সংখ্যা সমান। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি ভাইয়া? আইসোটোন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরবর্তী দেখো, এরপরে নিউক্লিয় বিক্রিয়া, যদিও আমরা ফিজিক্সে দেখছি এটা, একটা হচ্ছে ভাইয়া ফিউশন আর একটা হচ্ছে কি? ফিশন। তো এখানে ফিউশনটা কি? ফিউশন হচ্ছে ছোট নিউক্লিয়াস থেকে বড় নিউক্লিয়াসে রূপান্তর হয়। অর্থাৎ মনে রাখবা ফিউশন মানে অক্ষর সংখ্যা বেশি, তাই ছোট থেকে বড়তে যাবে, অক্ষর বেশি তাই বড় হবে। আর এখানে দেখো অক্ষর কম তাই ছোট হবে, এইভাবে মনে রাখবা। বুঝতে পারছো? তার মানে ছোট ছোট অনেকগুলো যুক্ত হয়ে বড় হওয়াটাকে বলা হয় ফিউশন, আর বড়টা ভেঙে ছোটটায় রূপান্তর হওয়াকে বলা হয় ফিশন। এখানে উদাহরণ দেওয়া আছে, বিশেষ করে এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ফিশন রিয়াকশনের একটা উদাহরণ। ক্লিয়ার? এই যে এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। দেখো আমাদের পরের পেজে কি আছে? আইসো ইলেকট্রনিক, যে সকল পরমাণু বা আয়নের কি? অণুর বা মূলকের ইলেকট্রনের সংখ্যা সমান। ওই যে বললাম ইলেকট্রনের সংখ্যা সমান মানে আইসো ইলেকট্রনিক। তেজস্ক্রিয় কণা নির্গমন ও পরীক্ষা, আলফা কণা যদি ভাইয়া নির্গমন হয়, তার মানে কি? দেখো ভর সংখ্যা 4 একক এবং প্রোটন সংখ্যা 2 একক কমে যাওয়া। তার মানে কোনো জায়গা থেকে দেখো আলফা কণা নির্গমন হচ্ছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে ভর সংখ্যা 8 একক এবং প্রোটন সংখ্যা 2 একক কমে যাবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে দেখো বিটা কণা নির্গমন, বিটা কণা নির্গমন হওয়া মানে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়া। কি বৃদ্ধি পাওয়া? প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়া। কত একক বৃদ্ধি পাওয়া বলো? 1 একক বৃদ্ধি পাওয়া। তারপরে দেখো গামা রশ্মি, গামা রশ্মি চার্জ নিরপেক্ষ, অর্থাৎ এইটা নির্গমন হইলে কোনো কিছুর চেঞ্জ হয় না। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। এবার দেখো আলফা বিটা ও গামা কণাগুলোর চার্জ যথাক্রমে, তো আমরা তো দেখে ফেলছি অলরেডি গামার চার্জ কত? 0। বিটার চার্জ কত বলো তো? বিটা হওয়া মানে কি? বিটা হওয়া মানে হচ্ছে ভাইয়া 1 একক বৃদ্ধি পাচ্ছিল, বৃদ্ধি পাওয়া মানে কি? বাড়া, বাড়া, দ্যাট মিনস +1। আর আলফার ক্ষেত্রে কি হচ্ছিল? আলফা কণা নির্গমন হলে 2 একক কমে যাচ্ছিল, কমা মানে কি? মাইনাস, দ্যাট মিনস হবে -2। তার মানে -2, 1 আর হচ্ছে 0, অর্থাৎ এ নাম্বারটা অ্যান্সার। তার মানে আলফা কণার চার্জ -2, বিটা কণার হচ্ছে 1 এবং গামা কণার কত ভাইয়া? 0। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের পরবর্তী প্রশ্ন, আচ্ছা প্রশ্ন না, দেখো এখানে কনসেপ্ট কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা মেনলি কয় রকম ভাইয়া? 4 রকম। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর স্প্রিং কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক হচ্ছে বোর, এটা নির্দেশ করে শক্তি স্তরের আকার। তো এই যে এই লাইনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? শক্তি স্তরের আকার। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে KLMN দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে একটা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে যে কোনো একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ভাইয়া? 2n²। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², এটা আমরা ছোটোর থেকে জানি। আর সর্বোচ্চ অরবিটাল সংখ্যা, এটা হচ্ছে অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², আর সর্বোচ্চ অরবিটাল সংখ্যা হবে n²। এরপরে দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথাবার্তা আছে। এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছেন সামারফিল্ড, এটা পড়বা। তারপরে এখানে বুঝবা যে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। এই লাইনটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আসো উপশক্তি স্তর। যখন আমাদের এল এর মান হয় 0 তখন হবে এস, যখন এল এর মান 1 তখন পি, এল এর মান 2 হইলে ডি, আর এল এর মান 3 হইলে এফ। এল মানে কি ভাইয়া? এল মানে হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। বুঝতে পারছো? সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে সব সময় প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের থেকে এক কম, অর্থাৎ n-1। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর দেখো ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, এর আবিষ্কারক হচ্ছে জিমেন। এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাস, মনে থাকবে। এবং এর মান হচ্ছে ভাইয়া 0 থেকে +-l পর্যন্ত, 0 থেকে +-l পর্যন্ত, অর্থাৎ প্লাস সহকারী কোয়ান্টাম সংখ্যা পর্যন্ত। এরপরে আসো স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো এই স্পিন কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছে কি? এটাও লেখা আছে, এটা একটু পড়ে নিবা। এবং সব শেষে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান এস ইকুয়াল ± কত ভাইয়া? হাফ। বুঝতে পারছো? তো এই যে পুরা পেজে অনেকগুলো ইনফরমেশন আছে, এগুলো একটু পড়ে নিবা, বিশেষ করে বক্স দেওয়াগুলা এখান থেকে কিন্তু ভাইয়া চলে আসবে। দেখো নিচের কোন কোয়ান্টাম সেটটি পরমাণুর একটা ইলেকট্রন বিন্যাসের জন্য সম্ভব না? অর্থাৎ আমাদের এন এর মান যদি ভাইয়া 2 হয় প্রথম অপশনের ক্ষেত্রে, এল এর মান কত হবে? 1, ঠিক আছে। তো আমরা জানি এম এর মান কি হয়? -l থেকে +l পর্যন্ত, তার মানে -1, মাঝখানে হবে 0 +1। আচ্ছা, আর আমাদের এস এর মান হবে ±হাফ। এইখানে দেখো এন এর মান 2 সম্ভব, এল এর মান 1 সম্ভব, এখানে আমাদের এম এর মান 0 সম্ভব, এস এর মান হাফ, এটা সম্ভব। কিন্তু আমাকে তো বের করতে বলছে সম্ভব না। এখানে n3, তাহলে এল কত হবে বলো? 2। দ্যাটস ওয়াই এখানে ভুল। বাকিগুলা দেখো n1 তাই l0, এম এর মানও তাহলে 0 হবে, এস এর মান দুইটাই তো হবে, হয় পজিটিভ হাফ অথবা নেগেটিভ হাফ। এখানে দেখো এন এর মান যদি 2 হয় ভাইয়া, এল এর মান কত হবে? 0, l0 মানে m0, তাহলে এস এর মান হাফ হওয়া সম্ভব। কিন্তু এইখানে দেখো এন এর মান 3, এল এর মান কি 1 হবে? হবে। কিন্তু m ইকুয়াল কি 2 হওয়া সম্ভব? এল এর মান 1 হইলে এম এর মানও হবে 1। দ্যাটস ওয়াই এটা ভুল আছে। বুঝতে পারছি? তার মানে বি নাম্বারটা সম্ভব না। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, আবার কনসেপ্ট হুন্ডের নীতি। হুন্ডের নীতি কি দেখো? সমশক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকে এবং এই সব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী হয়। এটাকে বলা হয় হুন্ডের নীতি। আর আউবাউ নীতি হচ্ছে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি স্তর হতে উচ্চ শক্তি স্তরে ক্রমান্বয়ে প্রবেশ করবে। এখানে শক্তির মান নির্দেশ করা হয় কি দ্বারা ভাইয়া? n+l দ্বারা। এগুলা নিয়ে ভাইয়া একদমই টাইম নষ্ট করব না, এগুলো আমরা একাডেমিকে অনেক বুঝে বুঝে পড়ছি, এখন বোঝার সময়ই নাই। তাহলে কোনো একটা শক্তি স্তরের শক্তি নির্ধারিত হয় n+l এর মান দ্বারা। n কি? n হচ্ছে প্রধান শক্তি স্তর সংখ্যা, এর ছোট হাতের l মানে কি? সহকারী শক্তি স্তরের সংখ্যা। যেমন 3D এর জন্য শক্তি বের করছি, দেখো n এর মান কত? 3, আর d এর জন্য l এর মান হয় 2, তাহলে 3 + 2 5। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তাহলে যার শক্তি কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা নিচের কোনটি নির্দেশ করে? আমরা কি দেখছিলাম? প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? অরবিটালে ইলেকট্রনের অবস্থানের দিক, অরবিটালের আকৃতি, শক্তি স্তরের আকার আর ঘূর্ণনের দিক। আসো তো, এই যে এখানে আমরা কি দেখছি বলো? এটা কি নির্দেশ করে? শক্তি স্তরের আকার। তার মানে আমরা বলতে পারবো প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে ইলেকট্রনের শক্তি স্তরের আকার। মনে থাকবে? আশা করি মনে থাকবে। আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে বলছে সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহে ইলেকট্রনের বিন্যাস কোন নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হয়? কেবলই পড়লাম সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহে ইলেকট্রনগুলা হুন্ডের নীতি অনুসারে ভাইয়া বিন্যস্ত হয়, অর্থাৎ হুন্ডস রুল। আমাদের পরবর্তী প্রশ্ন, স্ক্যান্ডিয়ামের 3D1 ইলেকট্রন বিশিষ্ট কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট কত? কত বলছে ভাইয়া? 3D1। তাইলে আমরা বলো এখানে n এর মান কত বলতে পারবো? 3। d এর জন্য অ্যাকচুয়ালি l এর মান কত হয়? 2। তাইলে m এর মান কত হবে ভাইয়া? -2, -1, 0, 1, 2। আর আমাদের s এর মান হবে ±হাফ। এখন দেখো আমাকে বলছে সম্ভাব্য সেট কোনটা? তাহলে n3 হইলে l এর মান ভাইয়া 2 হবে, ঠিক আছে। তাহলে m এর মান ভাইয়া 0 হওয়া সম্ভব। এবং আমাদের s এর মান কত ভাইয়া? s এর মান হাফ, এটা হওয়া সম্ভব। কিন্তু দেখো n যদি 3 হয় l এর মান 1 হওয়া সম্ভব না। n3 হইলে l এর মান 1 হওয়া সম্ভব না। আচ্ছা, এরপরে দেখো আমাদের পরের প্রশ্ন, n যদি 3 হয় তাহলে কি l এর মান 0 হওয়া সম্ভব না? বুঝছো? তার মানে n যদি 3 হয় l এর মান হবে 2,
এবং আমাদের এম এর মান হবে এইগুলোর মধ্যে একটা, আর এস এর মান হবে পজিটিভ হাফ, অর্থাৎ সম্ভাব্য সেট কোনটা? সম্ভাব্য সেট হচ্ছে এ নম্বরটা বা ক নম্বরটা অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন এইটার সাথে আবার অনেকে প্যাচ লাগাই ফেলবা এই প্রশ্নের ক্ষেত্রে। এখানে দেখো তো, তাইলে এইখানে বলছে কোনটা সম্ভব না, তো আমি দেখতেছি এটা সম্ভব না। কেন? কারণ ভাইয়া এন এর মান 3 এর জন্য এন এর মান 1 হওয়া সম্ভব, কিন্তু এম এর মান তো ভাইয়া 2 হওয়া সম্ভব না। বুঝতে পারছো? এই জন্য এটা অ্যান্সার। আশা করি এইবার আর কনফিউশন হবে না আমাদের এই দুইটা প্রশ্নের মধ্যে। এবার আসো, আর এইচ বা রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়? এই ম্যাটটা কিন্তু ঢাবিতে আসা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। তো এইখানে তাহলে দেখো আমরা কি বললাম, মিউবার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1/λ ইকুয়াল আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখন দেখো অ্যাকচুয়ালি কি বলছে এখানে, আমাদের যে জিনিসটা বলছে বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়। বামারের জন্য বলো তো মান কত হবে এনের? লাইমেন, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রি, সেটা আমরা সবাই জানি। এখন এইখানে আমাদের বুঝতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে যেহেতু বলছে বামার, তাহলে লাইমেন বামার, তার মানে আমাদের এই ক্ষেত্রে এনের মান হচ্ছে অ্যাকচুয়ালি 2। বুঝতে পারছি? এখন আমাকে বলছে এখানে এই সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়। তুমি চিন্তা করো তো, একটা সর্বনিম্ন কখন হবে? এইখানে একটা জিনিস কি বুঝতে পারতেছো? তরঙ্গ সংখ্যার কথা বলছে, এইটা মানেই কিন্তু তরঙ্গ সংখ্যা, অর্থাৎ 1/λ মানেই তরঙ্গ সংখ্যা। তাহলে এই 1/λ সাথে এই যে n1 স্কোয়ার, এর সম্পর্ক কেমন? এর সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এটা তুমি বাড়াইলে এটা কমবে শিওর, কিন্তু এটার সাথেও ভাইয়া সম্পর্ক হওয়ার কথা ছিল বর্গের ব্যস্তানুপাতিক। আগে একটা আছে কি মাইনাস, তাইলে এখানে দেখো যেহেতু মাইনাস থাকার কারণে কি হয়ে গেছে, n2 স্কোয়ারের সাথে সমানুপাতিক সম্পর্ক, তার মানে এর মান যত বাড়াবো এটার মানও তত বাড়বে, অতএব এটার মান সর্বনিম্ন রাখা লাগবে। তো আমি এখানে তো পেয়ে গেছি n1 এর মান কত, 2, তাহলে n2 এর মান কত হবে বলো? এর থেকে এক বেশি, অর্থাৎ 3। তার মানে আমাদের যদি বলে সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়, যেই সিরিজ বলবে ওটা তো নিব n1 এর মান, আর ঠিক তারপরের সিরিজটা নিয়ে নেব, মানে তারপরের n এর মান, অর্থাৎ এখানে 2 পাইছি, তারপরেরটা নিছি 3। বুঝছো? তাহলে আমরা লিখতে পারবো আর এইচ ইন্টু 1/2 এর ওপর স্কোয়ার মানে কত, 4, মাইনাস 1/3 এর ওপর স্কোয়ার মানে 9। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর এইচ ইন্টু নিচে লসাগু 36, আমরা উপরে পাচ্ছি কত বলো তো? উপরে পাচ্ছি এখানে যদি 4 দ্বারা ভাগ করি 9 মাইনাস 4 মানে 5, দ্যাট মিন্স 5 আর এইচ ডিভাইডেড বাই 36। দেখো তো এটা কয় নম্বর অপশনে আছে? 5 আর এইচ ডিভাইডেড বাই 36। এই যে আমাদের বি নম্বরটা অ্যান্সার। যদিও এইখানে ও কিন্তু একটা জিনিস ভুল করছে টাইপিংয়ে, আমি একটু ঠিকঠাক করে দিচ্ছি। এটা হচ্ছে 5 আর এইচ ডিভাইডেড বাই 36, কিন্তু এমনভাবে লিখছে মনে হচ্ছে 5/36 আর এইচ, অর্থাৎ আর এইচটা নিচে গুণাকারে আছে। তো এটাকে আমি একটু ঠিক করে দিই, 5/36 ইন্টু আর এইচ, অর্থাৎ বি নম্বরটা অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আর এইচ রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? তাইলে বলো বামার সিরিজের দ্বিতীয় লাইন, তাইলে আমরা n1 এর মান পাচ্ছি কত? লাইমেন বামার মানে 2, যেহেতু বলছে বামার সিরিজের দ্বিতীয় লাইন, এখন বামারের পরেরটা কি হবে? প্যাশ্চেন, তারপরেরটা কি? ব্র্যাকেট, তার মানে ব্র্যাকেটের ক্ষেত্রে n2 এর মান কত হবে? 4। অর্থাৎ যেহেতু বলছে বামার সিরিজের দ্বিতীয় লাইন, তার মানে n1 এর সাথে কি 2 যোগ হবে। যদি বলতো তৃতীয় লাইন, তাহলে n1 এর সাথে 3 যোগ হইতো। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। অতএব আমরা বলতে পারবো আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার মানে 4 মাইনাস 1/16। তাহলে এখান থেকে পাচ্ছি আর এইচ ইন্টু এখানে লসাগু 16, তাহলে এখানে 4 দ্বারা ভাগ করলে 4, এখানে -1, দ্যাট মিন্স 3 আর এইচ ডিভাইডেড বাই 16। 3 আর এইচ ডিভাইডেড বাই 16, দেখো তো কয় নম্বর অপশনে আছে? এটা আছে সি নম্বর অপশনে। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এই ম্যাথগুলো গুরুত্বপূর্ণ কিন্তু। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর
কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি পাওয়া যায়? তো মনে রাখবা আমরা হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর বামার সিরিজে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখতে পাই, অর্থাৎ অ্যান্সার হবে কি ভাইয়া? বামার সিরিজ। মনে থাকবে? আশা করি মনে থাকবে। পরবর্তী পেজে দেখো কি আছে, তড়িৎ চৌম্বকীয় বর্ণালী মনে রাখার ছন্দ। মাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মন রাগায়। অর্থাৎ আমার যে রশ্মিগুলো আছে সেইগুলোর বিভিন্ন কথাবার্তা, এটা আমি ফিজিক্সেও পড়াইছি। মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান রশ্মি, অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ। এর মধ্যে আমাদের ভাইয়া অতিবেগুনি রশ্মিটা কি? জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত হয়। দৃশ্যমান অঞ্চলের যে রেঞ্জ 380 থেকে 780 এটা লাগবে, এবং অবলোহিত রশ্মিটা অপটিক্যাল ফাইবারে ব্যবহৃত হয়, এটা লাগবে। এবং আমাদের যে হচ্ছে রেডিও ওয়েভ, এটা মেনলি রেডিও এবং হচ্ছে এমআরআইতে ব্যবহৃত হয়। এই কয়টা জিনিস লাগবে। অর্থাৎ এই রশ্মিগুলোর ব্যবহার কোথায়? অতিবেগুনি জাল টাকা শনাক্তকরণে, দৃশ্যমান অঞ্চলের রেঞ্জ 380 থেকে 780 ন্যানোমিটার, অবলোহিত রশ্মি হচ্ছে অপটিক্যাল ফাইবারে, এবং রেডিও ওয়েভটা হচ্ছে রেডিও, টিভি এবং এমআরআই। মনে থাকবে? আশা করি মনে থাকবে। নিচের কোন তড়িৎচম্বক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তো এইখানে আমাদের দেখো তো সবচেয়ে বেশি কার তরঙ্গ দৈর্ঘ্য? যত এদিকে আসবা তত তরঙ্গ দৈর্ঘ্য বেশি। দ্যাটস ওয়াই আমি বলতে পারবো এইখানে সবার নিচে কে আছে? রেডিও ওয়েভ। দ্যাটস ওয়াই রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, বা রেডিও তরঙ্গের। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কোন দৃশ্যমান আলোর শক্তি সবচেয়ে বেশি? আমরা জানি ই সমান সমান কি বলতো? এইচ মিউ। তো আমরা জানি এখান থেকে এইচ আর মিউ মানে হচ্ছে সি বাই ল্যামডা। তার মানে ই এর সাথে সম্পর্ক কি? ল্যামডার ব্যস্তানুপাতিক। তার মানে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কম। তো আমরা জানি লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাই লালের শক্তি সবচেয়ে কম হবে। আমাকে তো বলছে শক্তি সবচেয়ে বেশি, তার মানে এগুলার মধ্যে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার? বেগুনির, কারণ বেগুনি হচ্ছে সবার প্রথমে। যেহেতু এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাই শক্তি হবে বেশি। মনে রাখবা তরঙ্গ দৈর্ঘ্য কম হলে শক্তি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম হলে শক্তি বেশি। আমাদের পরে কি আছে দেখো, দ্রবণ। দ্রবণ সমান সমান দ্রব যোগ দ্রাবক, এটা আমরা সবাই জানি। দ্রবণ মেনলি 3 প্রকার: সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ। তো সম্পৃক্ত মানে কি? এখানে পুরো স্যাচুরেটেড বা হচ্ছে পরিপূর্ণভাবে মিশ্রিত হয়। অসম্পৃক্ত মানে কি বলতো? অসম্পৃক্ত মানে এখানে ভাইয়া পরিপূর্ণভাবে মিশ্রিত হয় না। আর অতিপৃক্ত মানে ভাইয়া এখানে কি হয়? এইখানে আমাদের অধক্ষেপ পড়ে। তো দ্রাব্যতার কনসেপ্ট তাহলে কি বলছে? 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রবীভূত দ্রবের পরিমাণ, অর্থাৎ দ্রাব্যতা ইকুয়াল দ্রব ডিভাইডেড বাই দ্রাবক ইন্টু 100। 2 নম্বর কনসেপ্ট মোল পার লিটার। প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা হচ্ছে মোলারিটি। তাহলে মোলারিটি কি? মোলারিটি হচ্ছে প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের সংখ্যা, মানে দ্রবের মোল সংখ্যা। মনে থাকবে? আশা করি মনে থাকবে। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে। NaOH এর দ্রাব্যতা 60 বলতে কি বোঝায়? 60 বলতে আমরা বুঝাবো দ্রব 60 এবং দ্রাবক হবে 100। কারণ কি? কারণ হচ্ছে দ্রাব্যতা মানে হচ্ছে দ্রব বাই দ্রাবক ইন্টু 100। এখন বলো এটার মান যদি 60 হইতে হয়, এটার মান হইতে হবে 100, তাহলে 100 100 কাটাকাটি, এটা হবে 60। দ্যাট মিনস কোনো কিছুর যদি দ্রাব্যতা বলে 80, তুমি বুঝবা দ্রব আছে 80, দ্রাব্যতা হচ্ছে 100, এবং আমাদের দ্রবণ হবে 80 যোগ 100 অর্থাৎ 180। এখানে যেহেতু 60 বলা আছে তাই আমরা এইভাবে করছি। এরপরে দেখো দ্রবণের মোলারিটিও একক পরিবর্তন। মোলার দ্রবণ, যখন কোনো একটা জিনিসের মোলারটা হয় 1 মোল দ্রবণ, তখন সেটাকে বলা হয় মোলার দ্রবণ। সেমিমোলারের ক্ষেত্রে 0.5 মোল দ্রবণ হইতে হবে, ডেসিমোলারের ক্ষেত্রে 0.1 মোল দ্রবণ, সেন্টিমোলারের ক্ষেত্রে 0.01 মোল দ্রবণ হইতে হবে। বুঝতে পারছো? তার মানে কখন কি, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বলে দিবে ডাইরেক্ট যে কোনটা মোলার দ্রবণ, কোনটা সেমিমোলার দ্রবণ, কোনটা ডেসিমোলার দ্রবণ, কোনটা সেন্টিমোলার দ্রবণ। আমরা আশা করি বুঝতে পারছি। প্রমাণ দ্রবণ, যে দ্রবণের ঘনমাত্রা আগে থেকে জানা থাকে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। মনে থাকবে? মনে থাকবে। একক রূপান্তর, যেমন এটা কি বলতো? এটা আমাদের মোলারিটির একক, যেটাকে আমরা বলতে পারবো মোল পার লিটার। আর ppm এ নিলে সেটা হবে মিলিগ্রাম পার লিটার। মনে থাকবে? আশা করি মনে থাকবে। দেখো মোলার ঘনমাত্রা m থেকে ppm এ নিতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা m ইন্টু 100% ইন্টু আণবিক ভর, m ইন্টু 100% ইন্টু আণবিক ভর, m ইন্টু 100% ইন্টু আণবিক ভর। এটা করলে আমাদের কাজ শেষ। যেমন বলছে 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম CaCl2 দ্রবীভূত থাকলে CaCl2 এর দ্রাব্যতা কত? তার মানে আমাদের দ্রবণ কত বলো?
যেহেতু বলছে এত গ্রাম সম্পৃক্ত দ্রবণে এত গ্রাম দ্রবীভূত আছে, দ্রাব্যতা জানতে চাইছে। ফার্স্ট অফ অল বুঝো, যেহেতু এই যে দেখো সম্পৃক্ত দ্রবণে বলা আছে, তার মানে দ্রবণ হচ্ছে 50 গ্রাম। এই যে CaCl2 এটা অ্যাকচুয়ালি কি দ্রব, তার মানে দ্রব হবে 5 গ্রাম। তাহলে বলো আমরা কি জানি, দ্রবণ থেকে যদি আমরা দ্রবটা বিয়োগ দিই তাহলে কি পাবো, দ্রাবক। তাইলে বলবো দ্রাবক সমান সমান 50 বিয়োগ 5 মানে 45 গ্রাম। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এই জিনিসগুলা কিন্তু বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা কনসেপ্ট গুরুত্বপূর্ণ। তাইলে আমরা কি করব, যখন হচ্ছে ভাইয়া 1 মোলার থেকে মিলিগ্রাম পার লিটার বা ppm এ নিব, তখন m × 1000 × আণবিক ভর গুণ করে দিব। তো দেখো আমাদের পরবর্তী পেজে কি আছে। আচ্ছা, এখানে কিছু কনসেপ্ট বলা আছে, যেমন একটা শর্টকাট দেওয়া আছে। শর্টকাট হচ্ছে x - y / x + 100 × v। তোমরা অনেকে বলবা যে ভাই এটা কিসের শর্টকাট। এই শর্টকাটটা হচ্ছে কখনো কখনো আমাদের বলে দিবে যে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এতটুকু অধক্ষিপ্ত হয় এবং এততে নিলে এতটুকু অধক্ষিপ্ত হয়, তাইলে এত থেকে এততে কমায় আনলে ভাইয়া কতটুকু অধক্ষিপ্ত হবে, সেটারই একটা শর্টকাট। যদিও আমি প্রশ্নটা তুলি নাই, কারণ অতটা গুরুত্বপূর্ণ না। শর্টকাটটা জাস্ট লেখা থাকলো, পরীক্ষার হলে যদি দেখো তাহলে এই প্রসেসে সলভ করবা। যেখানে এক্স কি ভাইয়া, এক্স হলো উচ্চ তাপমাত্রার দ্রাব্যতা, আমাদের ওয়াই কি, ওয়াই হচ্ছে নিম্ন তাপমাত্রার দ্রাব্যতা, এবং ভি হলো দ্রবণের মোট ভর। ভি হলো কি দ্রবণের মোট ভর। মনে থাকবে? আশা করি মনে থাকবে। এরপরে আসো দ্রাব্যতা গুণফল অর্থাৎ কেএসপি। তাহলে কেএসপি মানে কি, সলিবিলিটি প্রোডাক্ট। এখানে দেখো তাপমাত্রা, তাপমাত্রার পরিবর্তনে কেবল পরিবর্তিত হয় কি, কেএসপি বা সলিবিলিটি প্রোডাক্ট। মনে থাকবে? আশা করি মনে থাকবে। এখন দেখো কেআইপি যদি গ্রেটার দেন কেএসপি হয় তখন অধক্ষেপ পড়বে, আর কেআইপি ইকুয়াল যদি কেএসপি হয় তখন ভাইয়া দ্রবণটা কি হবে, সম্পৃক্ত দ্রবণ হবে। তার মানে কেআইপির মান অর্থাৎ আয়নিক প্রোডাক্টের মান যদি সলিবিলিটি প্রোডাক্টের থেকে বেশি হয় তখন অধক্ষেপ পড়ে, আর ইকুয়াল হলে দ্রবণটা সম্পৃক্ত হয়। তো দেখো আমাদের পরবর্তী পেজে কি আছে। এখানে বেশ কয়েকটা জিনিসপত্র দেওয়া আছে এবং এগুলার সলিবিলিটি প্রোডাক্ট মানে হচ্ছে কেএসপির মান বের করা আছে। যেমন এজিসিএল, এজিসিএলকে যদি আমরা ভাঙি ভাইয়া তাহলে কি হবে, এখান থেকে তৈরি হবে, এজিসিএলকে আমরা ভাঙলে এখান থেকে তৈরি হবে কি বলো, এজি প্লাস এবং সিএল মাইনাস। তার মানে ভাইয়া এইখানে এস থাকলে এখানে হবে এস, এখানেও এস। এই জন্য দেখো 1s1 × 1s1 মানে s² হয়েছে। এখানে MgOH2কে যদি আমরা ভাঙি তাহলে পাবো Mg2+ আর 2OH মাইনাস। তো এই জন্য ভাইয়া এখানে যদি এস হয় এখানে হবে 2s। তার মানে আমরা কি বলতে পারবো, 1s⁴ × 2s⁴ কি ভাইয়া স্কোয়ার মানে 4s³ তাইলে এই যে কয়েকটা জিনিস আছে এগুলার মান আমাদের একটু কষ্ট করে মুখস্থ রাখবো, এবং কিভাবে সলিবিলিটি প্রোডাক্ট বের করে আমি দুইটা এক্সাম্পলের মাধ্যমে দেখাইলাম। আমরা কি করব, জাস্ট ওর যেই এস অর্থাৎ এইখানে যা আছে ওই সংখ্যায় যদি এখানে থাকে তাহলে সমপরিমাণ আসবে এবং ওইটার উপর কি হবে, পাওয়ারটা চলে যাবে। ভাইয়া শিওর শর্ট ক্লাসে বুঝছো, এর থেকে ডিটেলসে করানো সম্ভব না। জাস্ট একটু বোঝার চেষ্টা করো প্রশ্নগুলা। আমি ইনশাল্লাহ, যদি বেসিক ক্লাস হইতো সেটা আলাদা হিসাব। দেখো এখানে বলছে M2X3 লবণের দ্রাব্যতা এত হলে কেএসপি কত। তাহলে আমরা আগে কেএসপি বের করি। M2X3 তার মানে এখান থেকে ভাইয়া যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে পাবো 2M + 3X। তাহলে বলো এটা ধরো এস শুরুতে অর্থাৎ প্রাথমিক অবস্থায়, সাম্য অবস্থায় কি হবে, এখানে হবে এস থেকে কমে গিয়ে ওখানে কি যাবে ভাইয়া বলো, এখানে হবে অ্যাকচুয়ালি 2s, এখানে হবে 3s। তার মানে আমরা বলতে পারবো অতএব কেএসপি বা সলিবিলিটি প্রোডাক্ট 2s টু দি পাওয়ার কত হবে, আগের সংখ্যা আছে 2 তার মানে 2 × 3s টু দি পাওয়ার আগের সংখ্যা আছে 3 তাই 3। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো 4² × 27s³ তার মানে 4 × 27 মানে 108 s⁵। তার মানে আমরা কি করলাম, এইটার ক্ষেত্রে ভাইয়া সলিবিলিটি প্রোডাক্টটা বের করে ফেললাম। এখন আমাকে বলছে দ্রাব্যতা সমান সমান এত, কেএসপি এর মান কত। তার মানে 108 গুণ এস এর মান কত, এখানে 1.1 × 10⁻² তার উপরে 5। তার মানে আসতেছে 108 × 1.1 × 10⁻
কত ভাইয়া দেখো -10, আর এখানে 1.1 উপর কি আছে, পাওয়ার 5 আছে, 5 দিয়ে দাও। এখানে চিন্তা করো মোটামুটি 1.1 উপর পাওয়ার আছে 5 এবং এর সাথে 108 × 10⁻10। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু অপশন নাই তাই এটাকে আমরা অ্যান্সার হিসাবে কাউন্ট করব। তাহলে আমরা কিভাবে সলবিলিটি প্রোডাক্ট বের করছি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আসো সময়তন প্রভাব ও দ্রাব্যতার নির্ভরশীলতা। সময়ন প্রভাব মানে কি? সময়ন প্রভাব মানে যেখান থেকে আমরা ভাইয়া দুইটা আয়ন পাবো সেইটাই, অর্থাৎ দুইটা একই আয়ন পাবো। এখন সময়ন প্রভাব মানে হচ্ছে একটা কমন আয়নের ফলে দ্রবণের দ্রাব্যতা কি হয়, আরও কমে যায়, এই প্রভাবটাকে বলা হয় সময়ন প্রভাব। এগুলো আমরা জানি। দেখো বলছে দ্রবণের সময়ন প্রভাবের ফলে কোনো স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষের কি হয়, দ্রাব্যতা কমে যায়। এটা তো আমরা সবাই জানি, তার মানে দ্রাব্যতা কমে যায়। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। আমাদের পরে দেখো কি বলছে, দ্রাব্যতা ও এর নির্ভরশীলতা। দ্রবণের নির্ভরশীলতা সাধারণত নিচের বিষয়গুলোর উপর নির্ভর করে। একটা হচ্ছে দ্রব বা দ্রাবকের প্রকৃতির উপর, যেমন দ্রব এবং দ্রাবকের প্রকৃতি এক হলে দ্রাব্যতা বাড়ে। তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায়। তাহলে তাপমাত্রা যদি বাড়াও তুমি গ্যাসের দ্রাব্যতা কি পাবা ভাইয়া? হ্রাস পাবা। তারপর সময়ন, দেখো সময়নের উপস্থিতিতে দ্রাব্যতা হ্রাস পায়, কেবল একটা এমসিকিউ করলাম। জটিল আয়ন গঠনে বিক্রিয়ায় জটিল আয়ন গঠিত হলে দ্রাব্যতা কি হয়? বৃদ্ধি পায়। তার মানে এটা একটা এমসিকিউ যে জটিল আয়ন গঠনে কি হয়? দ্রাব্যতা বৃদ্ধি পায়। চাপ, চাপ মূলত গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। এটা হেনরির সূত্র অনুযায়ী আমাদের যেই চাপ সেটা ইজ প্রপোর্শনাল টু কি ভাই? সলবিলিটি বা দ্রাব্যতা। অর্থাৎ চাপ বাড়াইলে কি হয় ভাইয়া? দ্রাব্যতাও বাড়ে। বুঝতে পারছো? এটা কার ফর্মুলা? হেনরির ফর্মুলা। অর্থাৎ চাপ যত বেশি দ্রাব্যতা তত বেশি, চাপ যত কম দ্রাব্যতা তত কম। আর যার ভর যত বেশি তার দ্রাব্যতা তত বেশি। তার মানে চাপ বেশি মানে দ্রাব্যতা বেশি, ভর বেশি মানে দ্রাব্যতা বেশি। আমাদের পরের পেজে দেখো কি আছে, চাপ হ্রাসে কোনটার দ্রাব্যতা হ্রাস পাবে। তার মানে এইখানে কি বলছে দেখো, এখানে অ্যাকচুয়ালি বলছে হেনরির সূত্র অনুযায়ী চাপ যত বেশি হবে দ্রাব্যতা তত বেশি। কিন্তু কার ক্ষেত্রে প্রযোজ্য? এই যে গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে এগুলোর মধ্যে কোনটা গ্যাস? এখানে দেওয়া আছে এখানে কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস। তো এই জন্য আমি বলতে পারবো যেহেতু আমি চাপ হ্রাস করতেছি তাই আমার কি হবে ভাইয়া? এই গ্যাসের যেই দ্রাব্যতা সেটা হ্রাস পাবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো দেখো আমাদের পরবর্তী পেজে কি আছে, আয়ন শনাক্তকরণ। এখানে বেশ বড় একটা জিনিসপত্র দেওয়া আছে, এটা তোমরা অবশ্যই একটু পড়ে নিবা। প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, আমার পক্ষে দাগাই দিতে গেলে অনেক বেশি টাইম কনজিউম হবে, তো আমি এটা চাচ্ছি না। প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই পড়ে নিবা। বিশেষ করে দেখো বিকারক NH4OH অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এইটা দ্বারা নিচের যৌগগুলা শনাক্তকরণ করা হয়। তো কোনটার বর্ণ কি এগুলা মাস্ট বি পড়ে নিবা, খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো এই যে Na+ শনাক্তকরণে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এটার সাদা অধক্ষেপ পরে। ক্যালসিয়াম 2+ শনাক্তকরণে অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করা হয়। তারপর NH4+ শনাক্তকরণে নেসলার বিকারক ব্যবহার করা হয়। বিশেষ করে এই লাইনটা আমাদের পরীক্ষার হল পর্যন্ত যেন অ্যাটলিস্ট মনে থাকে যে NH4+ অর্থাৎ অ্যামোনিয়া আয়ন শনাক্তকরণে কোন দ্রবণ ব্যবহার করা হয়? নেসলার দ্রবণ। কোন দ্রবণ? নেসলার দ্রবণ। এবং নেসলার দ্রবণের যেই সংকেত সেটা আমরা মাস্ট বি পড়ে যাব, কারণ পরীক্ষার হলে এরকমভাবে প্রশ্ন দিয়ে দেয় যে নিচের কোনটা নেসলার বিকারক। বুঝে গেছে? আশা করি বুঝছো। এবার দেখো পটাশিয়াম ফেরোসায়ানাইড, এইটার বিকারকের কিছু পরীক্ষা দেওয়া আছে, কখন কি হবে এগুলা বলা আছে, পড়বা। শিখা পরীক্ষা বা ফ্লেম টেস্ট, শিখা পরীক্ষায় কোনটার বর্ণ কি এগুলো একটু পড়ে নিতে হবে। যেমন লিথিয়ামের বর্ণ হচ্ছে উজ্জ্বল লাল বা ক্রিমসন লাল, সোডিয়ামের কি সোনালী হলুদ, পটাশিয়ামের বেগুনি, তারপর হচ্ছে ক্যালসিয়ামের কি ইটের মতো লাল, স্ট্রনশিয়ামের উজ্জ্বল, তারপর বেরিলিয়ামের হলুদাভাব সবুজ এবং কপারের ভাইয়া কি সবুজ। তো এই 7টা জিনিস আমাদের ঠোঁটস্থ মুখস্থ, একদম ঠোঁটের আগায় থাকতে হবে। ঠোঁটস্থ মুখস্থ কোনটার কালার কি অবশ্যই অবশ্যই মুখস্থ থাকতে হবে। এই ফ্লেম টেস্ট এবং আয়ন শনাক্তকরণ এইখান থেকে তুমি গুণগত রসায়ন পরীক্ষায় একটা না একটা এমসিকিউ পাবাই। এই দুইটা ভর্তি পরীক্ষা দিতে যাবা, একটা না একটা এমসিকিউ পাবাই এখান থেকে। তো এই হচ্ছে মোটের ওপর কথাবার্তা। তুমি যদি গুণগত রসায়ন থেকে এগুলাই পড়তে পারো, অর্থাৎ শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমি সব কিছুই করাই দিছি। প্রথমে আমাদের মৌলিক কণিকাগুলোর হচ্ছে বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে দুইটা পরমাণু মডেলের বিভিন্ন ব্যাখ্যা ট্যাখ্যা সব কিছু পড়াইলাম। রিডবার্গ ধ্রুবকের যে ম্যাথ আছে তরঙ্গ সংখ্যার সেগুলো করাইলাম।
দেন আমাদের দ্রাব্যতার ম্যাথ আছে সেগুলো করাইছি, আইসোটোপ, আইসোটোন, আইসোবার এই জিনিসগুলো করানো হয়েছে। তারপরে মোটের ওপর ধরো আমাদের শিখা পরীক্ষা এবং আয়ন শনাক্তকরণ এগুলাও দেখানো হয়েছে। তো ওভারঅল এই একটা শিওর শর্ট ক্লাসে যাকে যা দেখাইছি তোমার জন্য মোর দেন এনাফ। আবার আমরা আরও একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে আউফবাউ নীতি, হুন্ডেন নীতি, তারপর হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তরের কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে পার্টটা ছিল সেটাও দেখছি। সবশেষে আমরা হচ্ছে তেজস্ক্রিয়তা এই ধরনের একটা জিনিসও কিন্তু দেখছি, অর্থাৎ আমাদের কখন ফিউশন বিক্রিয়া কখন ফিশন বিক্রিয়া। তার মানে এই চ্যাপ্টারে কিন্তু ভাইয়া এর বাইরে কিছু নাই। মোটামুটি আমি যেই কনসেপ্টটুকু পড়াইছি এই এতটুকু সময়ের মধ্যে এটা তোমার জন্য মোর দেন এনাফ। অর্থাৎ গুণগত রসায়ন এত বড় একটা চ্যাপ্টার, এই অল্প সময়ে তোমাকে পড়াইতে গেলে এর চেয়ে ভালোভাবে পড়ানো বা এর চেয়ে ভালোভাবে বুঝায় ডিটেলসে বিস্তারিতভাবে পড়ানো কিন্তু সম্ভব না। তো যতটুকু পড়াইছি এইটুকুই জাস্ট হচ্ছে একটু রিভাইজ দিবা এবং স্লাইডটা পড়ে যাবা। তো এখন আমরা একই প্যাটার্নে হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা শুরু করব। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা তুলনামূলক কিন্তু একটু কমপ্লেক্স। এই চ্যাপ্টারে অনেক কিছু পড়ার মতো আছে, কিন্তু যেহেতু শিওর শর্ট ক্লাস এত কিছু পড়ার সময় আমাদের নাই। একদম জিস্ট যে যেগুলো না জানলেই না এবং যেগুলো আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ, বিগত বছরে আসছে এবং আসার মতো, ওই প্রশ্নগুলোই আমরা সিলেক্ট করছি এবং এগুলোই সলভ করব আল্লাহর নামে। এইটুকু ভরসা করে শিওর শর্ট ক্লাসে আমরা যাব। কারণ ধরো নর্মালি একটা শিওর শর্ট ক্লাসে যদি পুরো চ্যাপ্টার করাইতে যাই অনেক লেন্থের একটা ক্লাস হবে, যেটা তোমাদের পক্ষে করা সম্ভব না, যেহেতু কালকেই পরীক্ষা। তাই আমি চেষ্টা করতেছি কি করার, বুঝছো, এখানে জাস্ট কিছু সিলেক্টিভ প্রশ্ন প্র্যাকটিস করার। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে ল্যান্থানাইড 57 মৌলের পর্যায় সারণীতে অবস্থান কত। তো নর্মালি ল্যান্থানাইড এটা কি আমরা পড়ছি না, ল্যান্থানাইড সিরিজের ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড সিরিজের অ্যাক্টিনাইড, এই দুইটা মেনলি হচ্ছে পর্যায় সারণীর 3 নম্বর গ্রুপে অবস্থান করে। তো এইখানে দেখো তো 3 নম্বর গ্রুপে অপশন কি কোথাও আছে? নাই, শুধুমাত্র আমাদের ঘ নম্বর অপশনে আছে 3 নম্বর গ্রুপে অবস্থান করে এবং এই ক্ষেত্রে এর পর্যায় কত হবে ভাইয়া? 6। তো আমরা এটা একটু মনে রাখবো, আমাদের ল্যান্থানাইডের ভাইয়া পর্যায় সারণীতে অবস্থান কোথায়? 6 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপে। মনে থাকবে? আশা করি মনে থাকবে। পরের প্রশ্ন দেখো, কোনটা উভধর্মী অক্সাইড? তো এইখানে এই যে কয়েকটা যে মৌল আছে এদের যে অক্সাইডগুলো এগুলো মেনলি উভধর্মী অক্সাইড, যেমন বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, তারপরে লেড এবং হচ্ছে টিন। এদের যে অক্সাইডগুলো আছে এগুলো নর্মালি ভাইয়া কি? উভধর্মী অক্সাইড, যেমন বেরিলিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, তারপর হচ্ছে লেড অক্সাইড এবং এবং SnO2 এগুলো হচ্ছে আমাদের কি ভাইয়া? উভধর্মী অক্সাইড। অর্থাৎ এখানে এই নাম্বারটা অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলছে কোনটার আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? নর্মালি চিন্তা করো, আয়নীকরণ শক্তি নির্ভর করে আকারের উপর। তো আমরা জানি একই পর্যায়ের যখন আমি বাম থেকে ডানের দিকে যাই তখন কি হয় ভাইয়া? নর্মালি আকারের মান কি হয়? কমতে থাকে এবং উপর থেকে নিচে নামলে আকারের মান বাড়তে থাকে। যেহেতু আমি বাম থেকে ডানে গেলে আকার বাড়ে, তার মানে আয়নীকরণ শক্তি কি হবে? বাম থেকে ডানে গেলে আকার কমে, তাই আয়নীকরণ শক্তি সর্বোচ্চ হবে বা বেশি হবে। আবার উপর থেকে নিচে গেলে যেহেতু ভাই আকার কি হয়? বাড়ে, তাই এখানে আয়নীকরণ শক্তি কি হবে? কম হবে। তো এখানে আমাকে বলছে কোনটার আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন। তার মানে এইখানে এই যে আমাদের যেই হচ্ছে কি এটা বলো, এই গ্রুপের মধ্যে দেখতেছি সবার শেষে কি আছে? সিজিয়াম। তো সিজিয়ামকে এই জন্য আমরা বলতে পারবো এর আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন। আরেকবার রিপিট করি, প্রথমত আমাদের যদি ব্যাসার্ধ বাড়ে ভাইয়া তাহলে আয়নীকরণ শক্তির মান কমে। বাম থেকে ডানে গেলে কি হয় বলো? আমাদের ব্যাসার্ধ কমে, তাই আয়নীকরণ শক্তি বাড়ে। উপর থেকে নিচে গেলে ব্যাসার্ধ বাড়ে, তাই আয়নীকরণ শক্তি কমে। যেহেতু ভাইয়া নিচের দিকে নামছি, ব্যাসার্ধ বাড়ছে, দ্যাটস আয়নীকরণ শক্তি কমবে। আশা করি বুঝতে পারছি, খুবই ফাস্ট পড়াবো। নিচের কোনটা আদ্র বিশ্লেষিত হয়? মনে রাখবো ফাঁকা ডি অরবিটাল যদি কোথাও থাকে তাইলে সেই জায়গায় আদ্র বিশ্লেষিত হয়। এইখানে বলো ফাঁকা ডি অরবিটাল, এই যে সিলিকন ক্লোরাইড এটার ক্ষেত্রে দেখবা ফাঁকা ডি অরবিটাল বিদ্যমান থাকে, তাই এখানে এটা আদ্র বিশ্লেষিত হয়। এবং এই প্রশ্ন খুবই জনপ্রিয় প্রশ্ন, ইন্টারমিডিয়েটে দিত আমাদের। ইন্টারমিডিয়েটে এইভাবে যে সিলিকন ক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় কেন, ব্যাখ্যা করো পানিতে, তখন আমরা ব্যাখ্যা করতাম। তো এই জন্য আমরা মনে রাখবো SiCl4 এটা হচ্ছে পানিতে আদ্র বিশ্লেষিত হয়। কারণ কি? কারণ হচ্ছে ফাঁকা ডি অরবিটাল থাকে। আমাদের পরের প্রশ্ন বলছে NH3BF3 যোগে বিভিন্ন পরমাণুর মধ্যে কোন বন্ধন আছে? তো এই যে আমি একটা চিত্র আঁকায় রাখছি, এইখানে ভাইয়া কি হয় দেখো, মুক্তজোড় ইলেকট্রনগুলা এইখানে যায়। তো দ্যাটস ওয়াই এই বন্ধনটা হচ্ছে সন্নিবেশ বন্ধন এবং এইগুলা মূলত কি? সমযোজী যৌগ। তাইলে এখানে বন্ধন দুইটা বিদ্যমান, সমযোজী সন্নিবেশ বন্ধন। বুঝতে পারছো? এটা একটু কষ্ট করে মুখস্থ করবা। দেখো আমাদের পরের প্রশ্ন কি বলছে? বলছে HCF4 এর জ্যামিতিক আকৃতি কেমন? তো এইখানে নর্মালি আমরা এর হচ্ছে কি বের করব বলো?
এর হচ্ছে এক্স এর মান বের করব, এক্স এর মান বের করতে গেলে হবে হাফ যোগ এক্স সি, অর্থাৎ এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে 8টা, যোগ দেখো তো এখানে একযোজি পরমাণুর সংখ্যা কত 4, এখানে ক্যাটায়নও নাই অ্যানায়নও নাই, তার মানে আসতেছে হচ্ছে 6 হইলে নর্মালি অষ্টতলকীয় হওয়ার কথা, কিন্তু এখানে দেখো তো লন পেয়ার ইলেকট্রন আছে কয়টা 2টা, এই লন পেয়ার থাকার কারণে এর অ্যাকচুয়ালি সমতলীয় বর্গাকার হয়। অর্থাৎ আমরা এক্স এর মান বের করে দেখতেছি 6 আসছে, 6 আসলে অষ্টতলিক হওয়ার কথা, কিন্তু যেহেতু ভাইয়া লন পেয়ার আছে 2টা, এই জন্য এখানে হয়েছে সমতলীয় বর্গাকার। ক্লিয়ার? তো দেখো আমাদের পরের প্রশ্নে কি বলছে, এখানে বলছে K4FeCN6 জটিল যৌগে Fe এর জারণ মান কত। তো আমরা বলতে পারবো দেখো এখানে পটাশিয়ামের জারণ মান কত 1, তাহলে 4টা আছে 1 গুণ 4, যেহেতু আমাদের আয়রন বের করতে হবে আয়রনেরটা ধরলাম x, যোগ আমরা জানি এই যে Cn এটার হচ্ছে জারণ মান কত -1, তাহলে -1 গুণ আছে কয়টা 6টা, তাহলে গুণ 6, এই যে পুরাটার যোগফল কত হবে ভাইয়া 0। এখান থেকে আমরা বলতে পারবো 4 + x - 6 = 0, এখান থেকে আসে x = 2, তাহলে বলো আমরা বলতে পারবো আয়রনের জারণ মান কত এখানে ভাইয়া +2, অর্থাৎ এ নাম্বার অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী। তো দেখবা যেটার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সবচেয়ে বেশি সেটার ভাইয়া কি হবে অক্সাইডটা বেশি অম্লধর্মী। এখানে দেখো কেন্দ্রীয় পরমাণুকে SI, তাহলে এর জারণ মান বের করলে আসবে +4, এর জারণ মান বের করলে হবে +6, এর বের করলে হবে হচ্ছে ভাইয়া +5, এবং এর যদি বের করি দেখো 2x = কত 14, তার মানে একটা সমান সমান 7, অর্থাৎ এই যে এই অ্যাসিডটার ক্ষেত্রে আমাদের কি হবে ভাইয়া অক্সাইডটা হবে বেশি অম্লধর্মী। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, নিচের কোন সংকরণ হলে পাই বন্ধন গঠিত হয়। মনে রাখবা sp2 সংকরণ হলে পাই বন্ধন গঠিত হয়, sp2 সংকরণ হলে পাই বন্ধন গঠিত হয়। নর্মালি আমরা কি জানি, ধরো আমাদের কার্বনের সাথে কার্বনের ডবল বন্ধন, এইখানে কি হয় বলতো, এইখানে একটা হচ্ছে সিগমা বন্ধন এবং একটা পাই বন্ধন গঠিত হয়। তো এই যে এইখানে আমাদের নর্মালি এই বন্ধনটা কি হয় অ্যাকচুয়ালি, এটা হচ্ছে sp2 বন্ধন, অর্থাৎ আমাদের এই যে CH2 ডবল বন্ড CH2 ইথিনের ক্ষেত্রে কি হয় বলতো sp2 বন্ধন গঠিত হয়। তো তখন একটা ভাইয়া কি পাই আমরা পাই বন্ধন, দ্যাটস ওয়াই মনে রাখবা যে পাই বন্ধন হইলে কি কোন সংকরণ ঘটিত হয় sp2, পাই বন্ধন হইলেই sp2 সংকরণ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন দেখো অষ্টক সম্প্রসারণের উদাহরণ কোনটা। তো এই যে PCl5 এইটাই অষ্টক সম্প্রসারণ ঘটে, কারণ দেখো তো ফসফরাসের যদি আমি শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস করি হবে 3s2 3p3 3d ফাঁকা। এখন তুমি যখন PCl3 গঠন করবা তখন ফসফরাস কি করবে 3টা ক্লোরিনের সাথে নর্মালি ইজিলি গঠন হবে, কিন্তু যখন আমরা PCl5 গঠন করব তখন এই ফাঁকা ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, তখন কি হয় ভাইয়া অ্যাকচুয়ালি অষ্টক সম্প্রসারণ হয়। মনে রাখবা ফসফরাসের ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ হয়, দ্যাটস ওয়াই PCl5 এর ক্ষেত্রে ভাইয়া কি হয় অষ্টক সম্প্রসারণ। মনে থাকবে, আশা করি মনে থাকবে। পরের প্রশ্ন দেখো FeCN6⁴ কেন্দ্রীয় পরমাণুর কি ধরনের সংকরায়ন হয়। তো এখানে আমরা কি করব ভাইয়া স্টেরিক নাম্বার বের করব, স্টেরিক নাম্বার ইকুয়াল আমরা কি জানি কোঅর্ডিনেশন নাম্বার বা সন্নিবেশ সংখ্যা। এখানে দেখো তো সন্নিবেশ সংখ্যা কয়টা 6টা, তাহলে 6, যখন 6 হয় ভাইয়া তখন নর্মালি হওয়ার কথা ছিল sp3d2, কিন্তু ঘটনা হচ্ছে Cn একটা শক্তিশালী লিগ্যান্ড হইলে মনে রাখবা d2টা আগে হবে, মানে d আগে হবে, অর্থাৎ শক্তিশালী লিগ্যান্ড দেখলে আমরা কি করব ডিটাকে আগে নিব, তাহলে এখানে ডি আগে চলে গেলে কি হবে d2sp3 অর্থাৎ ডি নাম্বারটা অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে আরেকবার রিপিট করি, অর্থাৎ Cn শক্তিশালী লিগ্যান্ড, এই জন্য ভাইয়া কি হয়েছে ডিটা আগে গেছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, নিচের কোনটি কক্ষ তাপমাত্রায় তরল। মনে রাখবা কক্ষ তাপমাত্রায় ব্রোমিন এবং হচ্ছে মার্কারি অর্থাৎ Hg এই দুইটা তরল, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। পরের এমসিকিউ, হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন বিদ্যমান। হাইড্রোনিয়াম আয়ন এটা হচ্ছে H3O+, তো এটার স্ট্রাকচার যদি আমরা বের করি তখন ভাইয়া এখানে দেখতে পাই সমযোজী ও সন্নিবেশ বন্ধন বিদ্যমান। বুঝছো, সমযোজী ও সন্নিবেশ বন্ধন বিদ্যমান। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন দেখো কোন যৌগটি সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হয়। কম তাপমাত্রায় বিয়োজিত হবে ভাইয়া যেটা সমযোজী যৌগ। সমযোজী মানে কি, তার গলনাঙ্ক কম হবে। এখন কোন যৌগ সমযোজী, এটা হচ্ছে ফাজানের নীতি অনুসারে আমরা জানি ক্যাটায়নের আকার যার যত ছোট সেটা তত বেশি সমযোজী, অর্থাৎ সমযোজী হইলে তার পোলারায়ন কি হবে বেশি হবে, আর পোলারায়নও বেশি হওয়া মানে তার গলনাঙ্ক কম হবে। তাইলে এইখানে দেখো তো আমাদের যেই ক্যাটায়নগুলো আছে
সেগুলোর মধ্যে একটা সোডিয়াম, একটা পটাশিয়াম, একটা ম্যাগনেসিয়াম, একটা হচ্ছে বেরিলিয়াম। তো বেরিলিয়াম অনেক নিচে থাকে, ওইটা আকারে বড়, ওইটার হিসাব বাদ। দেখো তো সোডিয়াম এর নিচে থাকে কি পটাশিয়াম, এখানে থাকে সোডিয়ামের সাথে ম্যাগনেসিয়াম। তো আমি দেখতেছি যেহেতু ভাইয়া এটা নিচে, এই দুইটার ক্ষেত্রে এর আকার বড়, এটা বাদ, তাহলে এই দুইটা থাকে। এখন একই পর্যায়ের যখন আমি বাম থেকে ডানের দিকে যাই তখন আকার কি হয়, কমে। দ্যাটস ওয়াই এই যে সোডিয়াম প্লাস আর Mg2+ এই দুইটার মধ্যে কার আকার ছোট, ম্যাগনেসিয়ামের আকার ছোট বা Mg2+-এর আকার ছোট। দ্যাটস ওয়াই ভাইয়া MgCO3 কি হবে, কম তাপমাত্রায় বিয়োজিত হবে, কারণ এর সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। ক্লিয়ার? তাহলে সমযোজী বৈশিষ্ট্য বেশি হইতে হলে কি হইতে হবে, অ্যানায়নের আকার ছোট, ক্যাটায়নের আকার বড়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন, কোনটি সুপার অক্সাইড? মনে রাখবা, তো এইখানে দেখো KO2 এর ক্ষেত্রে আমরা যদি অক্সিজেনের জারণ মান বের করি, নর্মালি আমাদের পটাশিয়ামের জারণ মান +1, অক্সিজেন দুইটা, তাই দুইটার জারণ মান ধরলাম 2x ইকুয়াল কত 0, তাহলে এখান থেকে আসতেছে x ইকুয়াল -1/2। যদি কখনো দেখো কোনো যৌগে অক্সিজেনের জারণ মান -1/2, তখন সেটাকে বলা হয় সুপার অক্সাইড। অক্সিজেনের জারণ মান -1/2 হলে সেটা কি, সুপার অক্সাইড। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। সুপার অক্সাইড কখন, পার অক্সাইড কখন, এগুলো একটু দেখে নিবা। এরপর আসো আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোন ক্রমটা সঠিক। নর্মালি আয়নীকরণ বিভব কি হয়, আকার যত কম আয়নীকরণ বিভব তত বেশি। এখন আমরা জানি আমাদের যে হচ্ছে দ্বিতীয় পর্যায়, সেটা একটু দেখি। এখানে আমরা হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তারপর হচ্ছে ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এটা বলতে পারি। তাহলে আকারে সবচেয়ে ছোট কে? আচ্ছা, আকারে সবচেয়ে ছোট হচ্ছে এইখানে নিয়ন। তাইলে বলো আমাদের হিসাবে কি হবে, এর আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে। কিন্তু আমাদের দেখো কোনগুলোর মধ্যে তুলনা করতে বলছে, আমাদের বলছে বেরিলিয়াম, ব্রোন, নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেনের মধ্যে তুলনা করতে। ভালো কথা। তো আমাদের হিসাবে হওয়ার কথা যে সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি অক্সিজেনের, তারপরে নাইট্রোজেনের, তারপরে হচ্ছে ব্রোনের, তারপরে হচ্ছে বেরিলিয়ামের। এটা হওয়ার কথা, এটা হওয়ার কথা। কিন্তু কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কি দেখো তো, আমরা যদি বেরিলিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, এইখানে পাই 2s2, আর এইখানে পাই কত আমরা বলো 2p1, আর এটা হচ্ছে 2s2। তারপরে এখানে আমরা পাবো কি 2s2 2p3, আর এখানে পাচ্ছি 2s2 2p4। তো এই দুইটার মধ্যে দেখো তো এইখানে কি হচ্ছে, আমাদের পরিপূর্ণ অবস্থা অর্জন করতেছে, অর্থাৎ s অরবিটালে দুইটা ইলেকট্রন আছে, কিন্তু এইখানে p অরবিটালে কি একটা ইলেকট্রন। আমরা জানি কোনো মৌল যদি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় থাকে বা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস করতে পারে, তাহলে সেটা অধিক সুস্থিতি অর্জন করে। অর্থাৎ এইটার তুলনায় ভাইয়া এটা কি হয়, এই জন্য অধিক সুস্থিতি অর্জন করে। দ্যাটস ওয়াই আমি বলতে পারবো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি হবে, বেরিলিয়ামটা আগে যাবে। বেরিলিয়ামটা আগে যাবে, কার আগে যাবে, বেরিলিয়াম আগে যাবে হচ্ছে ব্রনের। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবং এই দুইটার ক্ষেত্রেও সেম কেস। তাইলে এইখানে বেশি হবে কে, বেশি হবে নাইট্রোজেন, তারপরে হচ্ছে ভাইয়া অক্সিজেন। তাহলে আমাদের ক্রমটা হবে নাইট্রোজেন, অক্সিজেন, বেরিলিয়াম, ব্রোন, নাইট্রোজেন, অক্সিজেন, বেরিলিয়াম, ব্রোন। বা এটাকে যদি উল্টা করে দিই তাহলে হবে ব্রোনের থেকে বেরিলিয়ামের বেশি, তার থেকে অক্সিজেনের বেশি, তার থেকে নাইট্রোজেনের বেশি, অর্থাৎ বি নম্বরটা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। খুবই ফাস্ট পড়াচ্ছি, কারণ বেশি ক্লাস ডিউরেশন বাড়ানো যাবে না আর কি, বুঝছো? ক্যান্সার সেল ধ্বংসের কাজে ব্যবহৃত হয় কোনটা? ক্যান্সার সেল ধ্বংসের কাজে ব্যবহৃত হয় রেডন। মনে রাখবা, একদম মুখস্থ, ঠাটা মুখস্থ। ক্যান্সার সেল ধ্বংসের কাজে ব্যবহৃত হয় রেডন। আশা করি বুঝতে পারছি। এরপরে ড্রাই আইস কোনটা? মনে করবা যে কঠিন কার্বন ডাই অক্সাইড যেটা, সেটাই হচ্ছে ড্রাই আইস। তাহলে ড্রাই আইস কি, কঠিন কার্বন ডাই অক্সাইড। মনে থাকবে? আশা করি মনে থাকবে। এরপরে দেখো CH3CN অণুটাতে যথাক্রমে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কত? তাহলে CH3CN এর আমি দেখো এই যে স্ট্রাকচারটা সেটা লিখছি। এখন এইখানে দেখো তো আমাদের বের করতে বলছে কি, সিগমা বন্ধন ও পাই বন্ধন। তো নর্মালি কি হয় যে একটা ট্রিপল বন্ডের ক্ষেত্রে প্রথম বন্ডটা হয় সিগমা বন্ধন, পরবর্তী দুইটা হয় পাই বন্ধন। তার মানে এখানে এই দুইটা কি, পাই বন্ধন। আমি এই দুইটা ব্যতীত অন্য কোনো পাই বন্ধন দেখতে পাচ্ছি না, অন্য কোনো পাই বন্ধন দেখতে পাচ্ছি না। তার মানে আমরা লিখব পাই বন্ধন কয়টা বলো? পাই বন্ধন দুইটা, পাই বন্ধন দুইটা। এবং আমাদের সিগমা বন্ধন লিখতে হবে। সিগমা বন্ধন কয়টা হবে একটু ভালো করে খেয়াল করো। এইখানে আমরা পাচ্ছি একটা সিগমা বন্ধন, এইখানে একটা সিগমা বন্ধন, দুইটা। আর এখানে কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন আছে, অর্থাৎ এরকম স্ট্রাকচারে আছে তারা। এই যে একটা, দুইটা, তিনটা। তাইলে প্রত্যেকটা কি এক একটা সিগমা বন্ধন।
তাহলে এ একটা এবং এ একটা, তাহলে 3টা 4টা 5টা, অর্থাৎ সিগমা বন্ধন হবে 5টা। এই জন্য আমরা বলতে পারবো সিগমা বন্ধন 5টা আর পাই বন্ধন কয়টা ভাইয়া? 2টা। তো এরই মধ্য দিয়ে আমাদের মোটামুটি মোলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো কমপ্লিট করা হলো। এগুলো আমি দাগাইছি মোটার পর 21টা প্রশ্ন। এই 21টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খুব ভালোভাবে পড়বা। এবং মোটামুটি এই চ্যাপ্টার যেহেতু অনেক বড়, সব কিছু বেসিক হয়তো টাচ দেওয়া পসিবল হয় না, যতটুকু দিছি এইটুকুই করে যাও, এর বাইরে আসলে একটা শিওর শর্ট ক্লাসে করানো সম্ভব না। তো হচ্ছে আমরা এখন একই প্যাটার্নে আমাদের রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ এই চ্যাপ্টারটা শুরু করব। তো রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জের প্রথম এমসিকিউটা কি বলতেছে দেখো, বলছে নিম্নলিখিত বিক্রিয়ার সাম্যাবস্থায় কেসি এর মান কত? অর্থাৎ এখানে একটা রিয়াকশন দেওয়া আছে, দিয়ে বলছে এই রিয়াকশনে কেসি এর মান কত। তো আমরা জানি কেসি সমান সমান কি ভাইয়া? উৎপাদকের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এইখানে এটা আমার হচ্ছে উৎপাদ, তাহলে উৎপাদকের ঘনমাত্রা এখানে কত আসতেছে? এটা হচ্ছে CO2 ডিভাইডেড বাই, এইখানে দেখো তো কার্বন সলিড আর অক্সিজেন গ্যাস। তো আমরা জানি সলিডের ঘনমাত্রা কত হয়? সলিডের ঘনমাত্রা অ্যাকচুয়ালি 1, তার মানে আমরা শুধুমাত্র এখানে কি লিখব? O2। বা এইভাবে মনে রাখবা যেখানে সলিড ওইটাই বাদ, তার মানে উৎপাদকের ঘনমাত্রা অর্থাৎ CO2 ডিভাইডেড বাই অক্সিজেনের ঘনমাত্রা অর্থাৎ O2। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের কেসি এর মান। আশা করি আমরা বুঝতে পারছি, যদিও অপশন মিস্টেক করছে এখানে। যাই হোক, দেখো আমাদের পরের প্রশ্নে বলছে নিচের কোন বিক্রিয়ার সাম্যাবস্থায় কেপি এবং কেসি এর মান সমান? তো এইখানে দেখো আমরা কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক লিখতে পারি। ফর্মুলা কি? কেপি ইকুয়াল কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। এইখানে আমাদের ভাইয়া আর কি? আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা এবং ডেল এন এটা হচ্ছে অ্যাকচুয়ালি উৎপাদকের মোল সংখ্যা বিয়োগ হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা। মনে থাকবে ডেল এন মানে কি? উৎপাদকের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা। এখন দেখো কেপি ইকুয়াল কেসি আর টি টু দি পাওয়ার যদি ভাই আমি 0 বসাই, অর্থাৎ আমি উৎপাদকের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যার বিয়োগফল বসাচ্ছি 0, তাহলে এই জিনিসটার মান কত চলে আসে? 1। তার মানে আমরা ডিরেক্ট পাচ্ছি কেপি ইকুয়াল কি ভাইয়া? কেসি। দ্যাটস ওয়াই আমরা ঠিক বলতে পারবো যখন আমাদের উৎপাদকের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যার বিয়োগফল 0 তখন কেপি ইকুয়াল কেসি হবে। এইখানে দেখো আমাদের উৎপাদকের মোল সংখ্যা কত? 2, আর এখানে কত? 1, তাইলে ডেল এন এর মান হচ্ছে 2 বিয়োগ 1 মানে 1, তাই এটা হবে না। দ্বিতীয়টা দেখো, এখানে আমাদের ডেল এন এর মান যদি আমরা বের করি তাহলে আসতেছে 2 মাইনাস 4, দ্যাট মিনস -2। এখানে যদি আমরা ডেল এন এর মান বের করি ভাইয়া, তাহলে দেখো 2 মাইনাস কত ভাইয়া? 2, দ্যাট মিনস 0। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় বলো তো? এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ইকুয়াল কেসি। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তাহলে কখন কেপি ইকুয়াল কেসি হবে? যখন আমাদের উৎপাদকের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যার পার্থক্য হবে 0। আশা করি বুঝতে পারছি। আমাদের পরের প্রশ্ন বলছে তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বৃদ্ধির জন্য কোনটা সঠিক? অ্যাকচুয়ালি দেখো সক্রিয় অণুর সংখ্যা যখন বৃদ্ধি পায় তখন ভাইয়া কি হয়? তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তাহলে মনে রাখবা বিক্রিয়ার হার বৃদ্ধি পাইতে হলে সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি পাইতে, সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি পাইলেই ভাইয়া তাপমাত্রা বৃদ্ধিতে আমরা বিক্রিয়ার হার বৃদ্ধি করতে পারবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন বলছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেক বিক্রিয়ক বিয়োজিত হতে 300 সেকেন্ড সময় লাগে, কতক্ষণ পর এর 1/8 অবশিষ্ট থাকবে? তো আমি ফিজিক্সে এই টাইপের একটা ম্যাথ করাইছিলাম, মনে আছে? যতটুকু অবশিষ্ট থাকে সেটাকে আমরা কিভাবে লিখব? 1/2 টু দি পাওয়ার n, এটা লিখতাম। লেখার পরে আমি একটা সম্পর্ক দেখাইছিলাম না, যে টি সমান সমান টি হাফ ইন্টু এন। মনে আছে তোমাদের? আশা করি মনে থাকার কথা। তাইলে এইখানে বলো 1/8কে এইভাবে লেখা যায় 1/2 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস আমাদের এন এর মান কত বলো? 3। এখন আমরা লিখতে পারবো অতএব 3 গুণ টি হাফ। টি হাফের মান কত? দেখো আমাকে বলে দিছে যে অর্ধেক বিক্রিয়ক বিয়োজিত হতে সময় লাগে 300 সেকেন্ড, দ্যাট মিনস এটাই কি? টি হাফ। কারণ অর্ধায়ু মানে কি? অর্ধায়ু মানে হচ্ছে কোনো একটা বিক্রিয়ার অর্ধেক বিয়োজিত হতে যে পরিমাণ সময় লাগে, তার মানে এটা কত? 300 সেকেন্ড। তাহলে দেখো 300 গুণ 3 মানে কত? 900 সেকেন্ড। দেখো 900 সেকেন্ড কয় নম্বর অপশনে আছে? এটা 9 সেকেন্ড হবে না, 90 হবে না, 9004 হবে না, অর্থাৎ এ নাম্বারটা অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছি। আমাদের পরের প্রশ্ন, একটি দ্রবণের pH = 6, ওই দ্রবণে আরও HCl দ্রবণ যোগ করে
দ্রবণের পিএইচ 3 করা হলো, শেষ দ্রবণে H+ আয়নের মোলার ঘনমাত্রা নির্ণয় করো। এ সকল ক্ষেত্রে ভাইয়া মোলার ঘনমাত্রা ইকুয়াল হবে 10⁻⁴ pH1 মাইনাস pH2, অর্থাৎ pH1 থেকে কি করতে হবে, pH2 বাদ দিতে হবে। তো আমি pH টা একটু ভালোভাবে লিখি, pH1 থেকে কি করব ভাইয়া, আমরা pH2 বাদ দিব, তাহলে 10⁻, বলো pH1 এর মান কত, এখানে 6, অর্থাৎ প্রথমে যেটা ছিল বিয়োগ, দেখো তো পরে কত 3, দ্যাট মিনস আসতেছে 10⁻3, অতএব 10⁻3 গুণ বৃদ্ধি পাবে। তো এটা কয় নম্বর অপশনে আছে, দেখো বি নম্বর অপশনে। তাইলে এইভাবে আমরা মোলার ঘনমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে বের করতে পারবো না। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে 10⁻, আগের পিএইচ মাইনাস পরের পিএইচ। আশা করি আমরা ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন বলছে 10⁻⁻8 মোলার HCl এর পিএইচ হচ্ছে। আচ্ছা বলো HCl, এটাকে যদি আমরা ভাঙি কি পাই, H+ আর Cl মাইনাস, তাই না? এখন এইখানে বলা আছে এত মোলার HCl এর পিএইচ কত। যেহেতু ভাইয়া এইটা এত মোল, তাহলে আমরা H এর মান অর্থাৎ H+ এর ঘনমাত্রাও পাবো এত মোল। তো আমরা জানি পিএইচ ইকুয়াল কি, মাইনাস লগ হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা। তো আমরা এখান থেকে বলতে পারবো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, 10⁻⁻8। এবার বলো, আমরা জানি এই যে লগ 10 ভিত্তিক 10⁻⁻8 আর কি অ্যাকচুয়ালি, তাহলে এই -8টা কি সামনে চলে আসবে, তার মানে মাইনাসে মাইনাসে +8, আর লগ 10 ভিত্তিক এটার মান কত, অ্যাকচুয়ালি 1, দ্যাটস ওয়াই আমরা ডিরেক্ট পাচ্ছি এটার মান কত, এটার মান হবে 8, অর্থাৎ এই নাম্বারটা অ্যান্সার। সোজা বাংলা হিসাব আমরা কি করব, জাস্ট লগ 10 এটার মান তো 1, এই যে উপরের পাওয়ারটা আগে চলে আসবে, দেন আমরা ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন বলছে 1% NaOH দ্রবণের পিএইচ কত। আচ্ছা এইটা নর্মালি কি দেওয়া আছে বলো, ক্ষার দিয়ে আমাকে বলছে এই দ্রবণের পিএইচ কত, তাহলে আমরা কি বের করব, পিওএইচ। পিওএইচ মানে কি, পিওএইচ মানে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। এবং আমরা এখানে পিএইচ ও পিওএইচ এর মধ্যে একটা সম্পর্ক জানি, সম্পর্ক কি, পিএইচ যোগ পিওএইচ ইকুয়াল 14। তাহলে এই সম্পর্ক থেকে আমরা ভাইয়া কি করতে পারবো, পিওএইচ বের করলে পিএইচ এর মান বের করতে পারবো। তো আমরা দেখো এখানে লিখতে পারবো মাইনাস লগ অফ, আমাদের লাগবে কি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, কিন্তু এখানে তো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বলা নাই, আমাদের কি বলা আছে, পার্সেন্ট। তো পার্সেন্টে যখন দেওয়া থাকতো তখন আমরা ঘনমাত্রা কিভাবে বের করতাম, মনে আছে, 10x/m, এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা ছিল। বুঝতে পারছি, মনে আছে কি, মনে থাকার কথা, অর্থাৎ পার্সেন্টেজ দেওয়া থাকলে 10x/m এর মাধ্যমে আমরা বের করি। তাইলে বলো এখান থেকে আমরা বলতে পারবো OH মাইনাসের ঘনমাত্রা হবে 10 ইন্টু কত পার্সেন্ট, 1%, অর্থাৎ x এর মান 1 ডিভাইডেড বাই m, m মানে কি আণবিক ভর, এটার আণবিক ভর বের করো, দেখো সোডিয়ামের পাবা 23, আর 1 24, আর হচ্ছে অক্সিজেনের 16, 40, তার মানে আসতেছে 0.25, অর্থাৎ এখানে আমরা ডাইরেক্ট বসা দিতে পারবো 0.25। তো দেখো এটাকে এইভাবে লেখা যায় মাইনাস লগ 2.5 ইন্টু 10⁻⁻1। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। এই দেখো -1টা সামনে চলে আসবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে +1 মাইনাস লগ, এখানে কত বলো 2.5 থাকবে শুধু। এইখানে দেখো লগ 2.5 এটার মান অ্যাকচুয়ালি হবে 1 মাইনাস এই যে লগ 2.5 এটার মান অ্যাকচুয়ালি 0.4। বোঝা গেছে? তাহলে এইখান থেকে আমরা বলো কি পাচ্ছি, পিওএইচ এর মান পাচ্ছি 0.6। তাহলে বলো অতএব পিএইচ সমান সমান কি, 14 মাইনাস পিওএইচ অর্থাৎ 0.6। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 13.4। দেখো তো 13.4 কয় নম্বর অপশনে আছে, ডি নম্বর অপশনে। বুঝতে পারছি, আশা করি আমরা ক্লিয়ার। এবং এই ক্যালকুলেশনটা একটু ভালোভাবে দেখো তোমরা। এবং লগ 2.5 বলো তো লগ 2 এর মান কত, 0.3 এর কাছাকাছি। যখন 2.5 দিবা তখন এটার মান হবে 0.4। এরকম কিছু কিছু মান আছে, এই জিনিসগুলো একটু তোমরা মনে রাখবা। দেখো আমাদের পরের প্রশ্নে বলছে নিচের কোনটি দিয়ে ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করা হয়। বলো ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে হলে কি করতে হবে, আমাদের একটা ক্ষারীয় লবণ এবং একটা ক্ষার নিতে হবে। অর্থাৎ এখানে দেখো NH4OH এবং এর শক্তিশালী লবণ NH4Cl, এই দুইটার মিশ্রণে ভাই অ্যাকচুয়ালি কি তৈরি হয় বলো, এই দুইটার মিশ্রণে তৈরি হবে ক্ষারীয় বাফার দ্রবণ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
তো দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে, এখানে বলছে রক্তের বাফারের দ্রবণের নাম কি। তো রক্তের বাফারের দ্রবণের নাম কি অ্যাকচুয়ালি বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড। বুঝতে পারছি, অবশ্যই মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড। আমাদের পরের প্রশ্ন, KMnO4 অম্লীয় এবং অক্সালিক অ্যাসিড দ্রবণের রিডক্স বিক্রিয়ায় কোনটা অটোপ্রভাবক হিসাবে কাজ করে। মনে রাখবা এদের এই বিক্রিয়ায় অটোপ্রভাবক হিসাবে কাজ করে Mn2+। কি বিক্রিয়ায় ভাইয়া? এই বিক্রিয়ায় অটোপ্রভাবক হিসাবে কাজ করে Mn2+, অর্থাৎ এইখানে KMnO4 এর একটা গোলাপি বর্ণ থাকে, বুঝতে পারছি। তাহলে KMnO4টা কি অ্যাকচুয়ালি গোলাপি বর্ণের। তো এর সাথে যখন আমরা ভাইয়া অক্সালিক অ্যাসিড দ্রবণের রিডক্স বিক্রিয়া করব, তখন অটোপ্রভাবক হিসাবে কাজ করবে Mn2+। Mn2+ হচ্ছে অটোপ্রভাবক হিসাবে কাজ করবে। তাহলে এখানে দুইটা এমসিকিউ, প্রথম কথা হচ্ছে KMnO4 এর বর্ণ কেমন? গোলাপি, এবং এইখানে অটোপ্রভাবক হিসাবে কাজ করে কি? Mn2+। মনে থাকবে? আশা করি মনে থাকবে। পরের এমসিকিউ বলছে 0.05 mH2SO4 দ্রবণের পিএইচ কত। আচ্ছা এইখানে বলো তো, এই যে এত মোলার H2SO4 দ্রবণের পিএইচ চাইছে, ভালো কথা। H2SO4 এটাকে ভাঙলে আমরা কি পাবো? 2H+, আর SO4 2-। তাইলে এইখানে বলো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এটা যদি ভাইয়া 0.05 হয়, তাহলে এটা হবে 0.05 × 2, কারণ এখানে কি আছে? মোল সংখ্যা দুইটা। অতএব বলো পিএইচ ইকুয়াল কি? -log অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এই বিক্রিয়ায় হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? 2 × 0.05। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। -log অফ, এখন বলো আমরা যদি নর্মালি 2 × 5 চিন্তা করতাম তাইলে হয়তো 10, কিন্তু এখানে আছে 2 × 0.05, তার মানে কত হবে বলতে পারবা? এটা অ্যাকচুয়ালি হবে, দেখো চিন্তা করো, 2 × যদি আমরা 0.5 গুণ করতাম তখন কত হইতো? 1, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কত গুণ করছি? 2 × 0.05 কে লেখা যায় 5 × 10⁻²। তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো, দেখো 5 × 10 × 10⁻², তার মানে সর্বসাকল্যে আসে 10⁻1। তাহলে 10⁻1 লিখলাম। এবার বলো এই -1টা সামনে চলে আসবে, মাইনাসে মাইনাসে +1, দ্যাট মিনস পিএইচ এর মান কত হবে এই বিক্রিয়ায়? 1। বুঝতে পারছি? এই ক্যালকুলেশনটা কিন্তু বুঝতে পারার কথা, কারণ 0.05 এটাকে যদি আমরা ভালোভাবে লিখি তাহলে হবে 5 × 10⁻²। তাহলে 5 × 10, তাহলে 10 × 10⁻², এখান থেকে 10⁻1 আসে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, একটি বাফার দ্রবণে এত মোল মোনোবেসিক অ্যাসিড পিকে = 4.8 এবং এত মোল অ্যাসিডের সোডিয়াম লবণ আছে, বাফার দ্রবণটার পিএইচ কত। তো বাফার দ্রবণে ভাইয়া পিএইচ বের করার ফর্মুলা কি ছিল? আমরা সবাই জানি পিএইচ ইকুয়াল পিকে প্লাস লগ অফ এন সল্ট বাই এন অ্যাসিড। এটা আমরা জানি না? জানি। এবং আমাদের যদি এখানে পিওএইচ বের করতে বলতো তাহলে এখানে জাস্ট হয়তো পিকেবি প্লাস লগ অফ, এখানে কি হয়তো এন সল্ট বাই এন বেস, অর্থাৎ সল্টটা সবসময় উপরে হয়। তার মানে বলতে পারবো অতএব পিএইচ ইকুয়াল পিকে এর মান কত? 4.8 প্লাস লগ অফ এন সল্ট, অর্থাৎ লবণের ক্ষেত্রে দেওয়া আছে 0.02, আর এখানে ভাইয়া এর দেওয়া আছে কত? 0.2। তাহলে এখান থেকে 4.8 প্লাস লগ অফ, চিন্তা করো তো 0.02 এটাকে লিখতে পারবো 2 × 10⁻², আর এটা হচ্ছে 2 × 10⁻1, 2 কাটাকাটি। তাহলে আমরা ডিরেক্ট পাচ্ছি 4.8 প্লাস লগ অফ 10⁻⁻1 কত? -1। বলো এখান থেকে কত আসবে? অ্যাকচুয়ালি 4.8, আর এখান থেকে এই যে -1টা +1 এর সাথে গুণ হয়ে -1, 4.8 থেকে যখন 1 বিয়োগ দেবো ভাইয়া হবে 3.8। তাহলে এই দ্রবণের ভাইয়া পিএইচ কত? পিএইচ এর মান 3.8, অর্থাৎ বি নম্বরটা অ্যান্সার। বুঝতে পারছি? তাইলে আমাদের বাফার দ্রবণে যদি পিএইচ এর মান বের করতে দেয় আমরা পারবো না? আশা করি পারবো। তো আমরা জানি যখন ভাইয়া বিয়োজন ধ্রুবক দেওয়া থাকে তখন সি ইকুয়াল কি? √k × c, অর্থাৎ আমরা কি করতেছি ভাইয়া? ঘনমাত্রা বের করতেছি। এইখানে দেখো কে এর মান কত দেওয়া আছে? 4.2 × 10⁻⁻7 ইন্টু, দেখো তো এইখানে এই সি এর মান, অর্থাৎ আমাদের কার্বনিক অ্যাসিডের এত মোলার দ্রবণ বলছে, তাইলে এইখানে অ্যাসিডের যে ঘনমাত্রা সেটা কত?
10⁻⁻1 হবে, কারণ 0.1কে আমরা লিখতে পারি 10⁻⁻1। এখন একটা জিনিস চিন্তা করো, তাইলে আমরা লিখতে পারবো 4.2 ইন্টু 10⁻, কত ভাইয়া, -8। এখন বলো 4.2কে যদি আমরা মোটামুটি রুট করি তাহলে 2 পয়েন্ট সামথিং হবে, আমি ধরলাম 2.1 কাছাকাছি, ইন্টু 10⁻⁻8কে যদি আমরা ভাই অ্যাকচুয়ালি রুট করি তাইলে এটার মান আসবে কত বলো তো, এটার মান আসবে 10⁻⁻4। এইটা হচ্ছে আমাদের ব্যাপার। তাইলে এইটা কি অ্যাকচুয়ালি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, অর্থাৎ আমরা যে ঘনমাত্রাটা বের করলাম এটা কার ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের। অতএব পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, অর্থাৎ 2.1 ইন্টু 10⁻⁻4। এ দেখো -4টা সামনে চলে আসবে, তাহলে 4 মাইনাস লগ অফ 2.1, তার মানে 4 মাইনাস, একটু আগে একটা ম্যাথ করাইতে গিয়ে বলছিলাম যে 2 পয়েন্ট সামথিং যদি থাকে, বিশেষ করে 2 এর কাছাকাছি, তখন এটার মান হয় 0.3। তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে আসতেছে কত, 3.7। দেখো তো 3.7 এর কাছাকাছি অ্যান্সার, এটা না, এটাও না, এটা না, এই যে দেখো এ নাম্বারটায় আছে 3.69, যেটা 3.7 এর কাছাকাছি। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছি। পরের প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটি বিক্রিয়কের ঘনমাত্রা এত থেকে এত সেকেন্ড সময় লাগলে বিক্রিয়কটির গড় হার কত। তো মনে রাখবা বিক্রিয়কটার গড় হার সমান সমান হবে কি, ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়, অর্থাৎ ডেল সি ডিভাইডেড বাই ডেল টি। তাইলে বলো এখানে ঘনমাত্রার পরিবর্তন কি হয়েছে, এত থেকে এততে গেছে, অর্থাৎ 0.8 মাইনাস 0.2 ডিভাইডেড বাই সময় কত, 2000। তাইলে এখানে বলো আসতেছে 0.6 ডিভাইডেড বাই কত, 2000। এই 0.6কে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি ভাইয়া 6 ইন্টু 10⁻⁻1, আর এটাকে লেখা যায় কি 2 ইন্টু 10⁻⁻3, আচ্ছা প্লাস 3, যেটা উপরে গেলে হয়ে যাবে কি অ্যাকচুয়ালি 10⁻⁻3, নিচে থাকবে 2। বুঝতে পারছো কি, কারণ 2 ইন্টু 10⁻3 হয়তো নিচে, এটাকে আমরা একবারে উপরে তুলে দিচ্ছি, এটা দিয়ে এটাকে কাটলে দেখো হয় 3 ইন্টু 10⁻⁻4, তার মানে 3 ইন্টু 10⁻⁻4 কি ভাইয়া, মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1, অর্থাৎ এ নাম্বারটা হবে অ্যান্সার। যদিও এইখানে অপশনে -4 এই জিনিসটা মিস্টেক করছে। বোঝা গেছে? আশা করি আমরা বুঝতে পারছি। তার মানে আমাদের যদি বলে গড় হার কত, গড় হার মানে ভাইয়া কি, বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়, অর্থাৎ সময় বা সময়ের পরিবর্তন। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছি। এইখানে দেখো বলছি এই সমীকরণটিতে কেপি আর কেসি এর মধ্যে সম্পর্ক কত। তো আমরা জানি কেপি সমান সমান কেসি আর টি টু দি পাওয়ার আর টি টু দি পাওয়ার কি, ডেল এন। এখন ডেল এন এর মান এখানে কত, ডেল এন এর মান আমরা পাচ্ছি 3 - 2 বা 1। তাইলে কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার কত, 1, তার মানে আসতেছে কেসি ইন্টু আর টি। তাইলে কেপি ইকুয়াল কি ভাইয়া, এখানে কেসি ইন্টু আর টি। দেখো তো কেসি ইন্টু আর টি কয় নম্বর অপশনে আছে, কেসি ইন্টু আর টি আছে, কেসি ইন্টু আর টি আছে এই যে এ নাম্বার অপশনে আর কি। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছি। পরবর্তী প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়ায় যে তাপ শক্তির পরিবর্তন হয় তার উৎস বস্তুটি কি। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়ায় যে তাপ শক্তির পরিবর্তন হয় তার উৎস বস্তুটি কি, মানে বস্তুটার কোন শক্তি অ্যাকচুয়ালি। এখানে দেখো বলা আছে গতিশক্তি, স্থিতিশক্তি, মোট শক্তি আর অভ্যন্তরীণ শক্তি। এর উৎসটা অ্যাকচুয়ালি কি বলতো, অভ্যন্তরীণ শক্তি। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় যে তাপ শক্তির পরিবর্তন ঘটে সেটার উৎস অ্যাকচুয়ালি তার অভ্যন্তরীণ শক্তি। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি তাপহারী বিক্রিয়া। আচ্ছা, এখানে দেখো সবগুলো অক্সিজেনের মাধ্যমে দহন করা হচ্ছে, মানে এগুলা নর্মালি কি হওয়ার কথা, দহন বিক্রিয়া। দহন বিক্রিয়ায় কি হয় ভাইয়া, তাপ উৎপন্ন হয়। তাহলে এখানে তাপহারী বলা আছে কেন, মনে রাখবা এই সবগুলা বিক্রিয়ার মধ্যে শুধুমাত্র এই যে এই বিক্রিয়াটা, অর্থাৎ এইটার ক্ষেত্রে আমাদের তাপ কি হয়, হারায় যায়, অর্থাৎ তাপহারী বিক্রিয়া। এখানে কি করা হয়, N2 এর সাথে যখন O2 রিয়াকশন করে নাইট্রাস অ্যাসিড গঠন করে, তখন আমাদের এক্সট্রা হিট প্রোভাইড করা লাগে। দ্যাটস ওয়াই ভাইয়া কি হয়, এই বিক্রিয়াটা হয় তাপহারী, বাকি সবগুলা তাপ উৎপাদী। আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, নিচের বন্ধন সমূহের মধ্যে কোনটা শূন্যক্রম। শূন্যক্রম মানে
কে হচ্ছে দেখো কারোর সাথে রিয়াকশন করে না। এখানে দেখো হাইড্রোজেন ফ্লোরিনের সাথে করছে, এখানে নাইট্রোজেন নাইট্রোজেনের সাথে করছে, ফ্লোরিন ফ্লোরিনের সাথে করছে, শুধুমাত্র হিলিয়াম কি করে নাই ভাইয়া, কোনো রিয়াকশন করে নাই। দ্যাটস ওয়াই এটা একটা শূন্য ক্রমের। বোঝা গেছে? পরের প্রশ্ন, হেবার পদ্ধতিতে NH3 উৎপাদনকালে কোনটা প্রভাবক হিসাবে ব্যবহৃত হয়? হেবার পদ্ধতিতে প্রভাবক হিসাবে ব্যবহৃত হয় ভাইয়া আয়রন। কারণ কি, এই যে NH3 উৎপাদন আমরা কিসে করি? আয়রন নলের মাধ্যমে করি। দ্যাটস ওয়াই আয়রনটা প্রভাবক হিসাবে ব্যবহৃত হয়। আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন দেখো, কোনটা অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের প্রয়োগ? অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের প্রকাশ বা হচ্ছে এটা কি? এটা হচ্ছে আমরা জানি কে এ সমান সমান আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। এটাকে আমরা বলবো অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের প্রকাশ, অর্থাৎ এ নম্বরটা অ্যান্সার। এটা তো আমরা সবাই জানি। নর্মালি এটাকে অনেকে এইভাবেও লেখে কে এ ইকুয়াল আলফা স্কোয়ার ইন্টু সি। কিন্তু নর্মালি আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, এখানে কি করা হয়েছে, নিচের আলফা স্কোয়ার এটার মানকে নেগলেক্ট করছে, কারণ আলফার মান এমনিতে অনেক ছোট, এটার উপর স্কোয়ার করলে কি হয়ে যায় ভাইয়া, এটা আরও ছোট হয়ে যায়। তাহলে 1 থেকে একটা ছোট জিনিস বাদ দেওয়া যায়, না দেওয়া তা। দ্যাটস ওয়াই কখনো কখনো এটা লেখা হয়, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এরই মধ্য দিয়ে আমাদের রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ আমরা শেষ করছি, এবং এইখানে যে বেসিকগুলো ক্লিয়ার করাইছি মোটামুটি সব টাইপই টাচ করার চেষ্টা করছি এবং সবগুলা করায়ও দিছি। তো তুমি যদি এগুলা করে যাইতে পারো, ইনশাল্লাহ এর বাইরে থেকে এই চ্যাপ্টারে কিছু লাগবে না। তো আমরা এখন একই প্যাটার্নে কর্মমুখী রসায়ন এই চ্যাপ্টারটা শুরু করব। তো কর্মমুখী রসায়ন বা ভোকেশনাল কেমিস্ট্রি এই চ্যাপ্টার থেকেও আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ দেখবো, যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বুঝছো? এগুলা কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে এবং খুবই সিলেক্টিভ কয়েকটা প্রশ্ন, 8টা 9টার মতো প্রশ্ন আছে, এগুলো আমরা পড়ে ফেলবো, তাইলেই কাজ শেষ। যেমন বলছে নিচের কোনটা দুধ? মনে রাখবা দুধ একটা হচ্ছে ইমালশন ভাইয়া। দুধ কি? দুধ হচ্ছে ইমালশন। দুধ কি? দুধ হচ্ছে ইমালশন। মনে থাকবে? আশা করি মনে থাকবে। দেখো আমাদের পরের প্রশ্ন, দুধের নিচের কোন আয়নসমূহ সেটটা অধিক পরিমাণে থাকে? মনে রাখবা দুধে হচ্ছে পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, ক্লোরিন মাইনাস, এই আয়নসমূহের সেটটা অধিক পরিমাণে থাকে। দুধে কোন আয়নসমূহের সেটটা অধিক পরিমাণে থাকে? পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, Cl মাইনাস। এটা মনে রাখবা, এটা মনে রাখবা। মনে থাকবে? আশা করি মনে থাকবে। মনে থাকবে? আশা করি মনে থাকবে। একটু লিখে লিখে প্র্যাকটিস করবা, তাইলেই মনে থাকবে। দেখো আমাদের পরের প্রশ্ন, দুধের মিষ্টি স্বাদের কারণ কি? দুধের মিষ্টি স্বাদের কারণ কি ভাইয়া? ল্যাকটোজ। কারণ কি? ল্যাকটোজ হচ্ছে মিষ্টি জাতীয়। দুধে যেহেতু ভাইয়া মিষ্টি স্বাদ পাই আমরা, কিসের কারণে পাই? অ্যাকচুয়ালি ল্যাকটোজ থাকে বিধায় দুধে মিষ্টি স্বাদ পাই। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন দেখো, MgOH2 এবং H2 এর মিশ্রণকে কি বলা হয়? মনে রাখবা এই দুইটার মিশ্রণকে বলা হয় কলয়েড। এই দুইটার মিশ্রণকে কি বলবো আমরা? কলয়েড। অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং পানির মিশ্রণকে বলা হয় কলয়েড। আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন দেখো, ভিনেগার তৈরির সঠিক মিশ্রণ কি? ভিনেগার কি? ভিনেগার হচ্ছে ভাইয়া ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। তার মানে ইথানোয়িক অ্যাসিডটা আসলে কি? CH3COOH। তাইলে এর ভাইয়া 6 থেকে 10% জলীয় দ্রবণ। দ্যাট মিনস ইথানোয়িক অ্যাসিড যদি আমি 6 থেকে 10 ml নিই, তাইলে আমাদের আদার্স বাকি 90 ml নিতে হবে কি? পানি। তাইলে এইখানে দেখো 15 ml ইথানোয়িক অ্যাসিড আছে, এটা কি ভুল হয়ে যাচ্ছে? এখানে কি দেখো, আচ্ছা কিছু দেওয়াই নাই, এখানেও কিছু দেওয়া নাই, কিন্তু এখানে বলছে 8 ml ইথানোয়িক অ্যাসিড এবং 92 ml কি? পানি। তার মানে এখানে ভাইয়া আমাদের রেশিওটা ঠিক থাকতেছে, কারণ 6 থেকে 10-এর মধ্যে ইথানোয়িক অ্যাসিড আছে এবং বাকি যে অংশ সেটা পানি আছে। দ্যাটস ওয়াই ভিনেগার তৈরির সঠিক মিশ্রণ হচ্ছে বি নম্বরটা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন, ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করে? ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করে? দেখো ভিনেগার অর্থাৎ CH3COOH, এটা কি হয়? ভেঙে যায়। ভেঙে গিয়ে কি উৎপন্ন করে? CH3COO মাইনাস যোগ H প্লাস, অর্থাৎ এখানে H প্লাস তৈরি হয়। H প্লাস উৎপন্ন হওয়া মানে কি? দ্রবণটা ভাইয়া অ্যাসিডীয় হয়ে যায়। অ্যাসিডীয় হয়ে যায়। তো কোনো দ্রবণের যদি ভাইয়া অ্যাসিডীয় হয়ে যায় কোনো দ্রবণ, তার মানে সেই দ্রবণের কি হয়? পিএইচ এর মান কমে যায়, কারণ পিএইচ এর মান যত কম তত বেশি অ্যাসিডীয়। দ্যাট মিনস দ্রবণের পিএইচ এর মান কমায় দিয়ে কি করে? ভিনেগার ব্যাকটেরিয়া ধ্বংস করে। মনে থাকবে। তো বিএইচটি মেইনলি কি হিসাবে কাজ করে ভাইয়া? অ্যান্টিঅক্সিডেন্ট। তো অ্যান্টিঅক্সিডেন্টের কয়েকটা উদাহরণ, সেটা হচ্ছে BHA, তারপরে হচ্ছে ভাইয়া BHT এবং TBHQ। এই কয়টা কিসের উদাহরণ ভাইয়া? এই কয়টা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ। অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ।
মনে থাকবে, আশা করি মনে থাকবে। এবং আমাদের চিলেটিং এজেন্ট একটা জিনিস আছে, এটা মনে রাখবা, ইডিটিএ। ইডিটিএ এটা হচ্ছে কি ভাইয়া? চিলেটিং এজেন্ট। তার মানে এই কয়টা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং চিলেটিং এজেন্ট কি ভাইয়া? ইডিটিএ। এই কয়টা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো একটা দিয়ে দিবে। ধরো এটা দিয়ে বলবে ভাইয়া এটা কি? অ্যান্টিঅক্সিডেন্ট। অথবা বলবে নিচের কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট, দেখবো অপশনে বিভিন্ন রকম ভাবে এটাকে সাজায় গুছায় দিতে পারে। তা আমরা পারবো চিলেটিং এজেন্ট তার মানে ইডিটিএ এবং হচ্ছে এই কয়টা ভাইয়া কি? অ্যান্টিঅক্সিডেন্ট। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন দেখো, বলছে নিচের কোনটি অ্যান্টি মাইক্রোবিয়াল প্রিজারভেটিভ নয়? অ্যান্টি মাইক্রোবিয়াল প্রিজারভেটিভ নয় কোনটা ভাইয়া? ফরমালিন। কারণ অ্যান্টি মাইক্রোবিয়াল প্রিজারভেটিভ হিসাবে ভাইয়া সোডিয়াম বাইসালফেট ব্যবহৃত হয়, পটাশিয়াম বাইসালফেটও ব্যবহৃত হয় এবং সোডিয়াম নাইট্রেটও ব্যবহৃত হয়। তার মানে শুধুমাত্র অ্যান্টি মাইক্রোবিয়াল হিসাবে ব্যবহৃত হয় কোনা, মানে হয় না কোনটা? ফরমালিন। তার মানে অ্যান্টি মাইক্রোবিয়াল হিসাবে ব্যবহৃত হয় না ফরমালিন। মনে থাকবে? আশা করি মনে থাকবে। আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলা আছে, দেখো। ভিনেগার এটা হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন ত্যাগ করে পরিবেশকে অম্লীয় করে তোলে, ফলে হচ্ছে পিএইচ কমে যায় এবং ব্যাকটেরিয়া বাঁচতে পারে না। অর্থাৎ আমি তো ভেঙে দেখাইলাম এখানে যে কি হচ্ছে এখানে। এখানে ভাই একটা অম্লীয় পরিবেশ সৃষ্টি করতেছে, দ্যাটস হয় ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যাচ্ছে। বুঝতে পারছি। তারপরের কথা, অ্যান্টিঅক্সিডেন্ট যেমন বিএইচএ, বিএইচটি এবং টিবিএইচকিউ এরা খাদ্য সংরক্ষণে ব্যবহৃত জনপ্রিয় অ্যান্টিঅক্সিডেন্ট। বলছি না? বলছি। এবং দেখো কিলেটিং এজেন্ট এটা কি? ইডিটিএ। এই যে ইডিটিএ একটা হচ্ছে বহুল ব্যবহৃত কিলেটিং এজেন্ট। দেখছো, এটাও কিন্তু আমরা এমসিকিউতে সলভ করছি। মনে থাকবে? আশা করি মনে থাকবে। আর্দ্রতাকারক ক্রিম হিসাবে বা ক্রিম তৈরিতে কি ব্যবহার করা হয়? আর্দ্রতাকারক ক্রিম তৈরিতে ভাইয়া মেনলি ইথানল ব্যবহার, ইথানল বলতেছি কেন, গ্লিসারিন ব্যবহার করা হয়। অর্থাৎ গ্লিসারিনকে বলা হয় পলিওল। গ্লিসারিনকে কি বলা হয় ভাইয়া? পলিওল। পলিওল কেন? দেখো এটার স্ট্রাকচার হচ্ছে অ্যাকচুয়ালি CH2OH, তারপর হচ্ছে CHOH এবং CH2OH। তো এইখানে দেখো তো কয়টা OH থাকতেছে? একটা, দুইটা, তিনটা। তার মানে একের অধিক OH আছে। তাহলে OH থাকলে তাকে বলা হয় অল। যেহেতু একের অধিক আছে তাই বলবো পলিওল। অর্থাৎ আর্দ্রতাকারক ক্রিম তৈরিতে আমরা কি ব্যবহার করি? গ্লিসারিন বা যেটাকে আমরা বলবো পলিওল। তাহলে গ্লিসারিন বা যেটাকে আমরা বলবো কি ভাইয়া? পলিওল। মনে থাকবে? আশা করি মনে থাকবে। দেখো আমাদের পরের প্রশ্ন, বলছে লিপস্টিকের মূল উপাদান কি? বলো লিপস্টিকের মূল উপাদান কি? মূল উপাদান হচ্ছে ভাইয়া মোম। মনে থাকবে? মনে থাকবে? আশা করি মনে থাকবে। তাহলে এই জিনিসটা মেয়েদের ক্ষেত্রে তো ভুলার কোনো অপশনই নাই। লিপস্টিকের মূল উপাদান হচ্ছে মোম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ কোনটা? উচ্চতর ফ্যাটি অ্যাসিডের ভাইয়া সোডিয়াম লবণ হচ্ছে সাবান। এটা আমরা সবাই জানি, সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি দেখো 11টা এমসিকিউ সলভ করছি আমাদের এই চ্যাপ্টার থেকে। এর বাইরে ইনশাল্লাহ আর কিচ্ছু লাগবে না। এই প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়ে যাবা। এবং আমরা আর একটা জিনিসটা জাস্ট দেখব। তো গুরুত্বপূর্ণ এই জিনিসটা হচ্ছে ভাইয়া ভিনেগার তৈরির ধাপগুলা। অর্থাৎ ভিনেগার তৈরির কয়টা ধাপ বলো তো? ভিনেগার তৈরির ধাপ হচ্ছে 3টা। এটা হচ্ছে আমাদের প্রথম এমসিকিউ। বলতে পারে ভিনেগার কয়টা ধাপে তৈরি হয়? কয়টা ধাপে? 3টা ধাপে। এবং 3টা ধাপের প্রথম ধাপে কি ব্যবহৃত হয়, দ্বিতীয় ধাপে কি ব্যবহৃত হয়, তৃতীয় ধাপে কি ব্যবহৃত হয়? মনে রাখবা, প্রথম ধাপে ব্যবহৃত হয় ইনভার্টেস, দ্বিতীয় ধাপে হচ্ছে জাইমেস এবং তৃতীয় ধাপে কি বলতো? তৃতীয় ধাপে হচ্ছে অ্যাসিটোব্যাক্টর এনজাইম। তাহলে আমি এটা একটু লিখে দিই। প্রথম ধাপে আমি কি বললাম? প্রথম ধাপে হচ্ছে ইনভার্টেস। ইনভার্টেস। দ্বিতীয় ধাপে কি ভাইয়া? দ্বিতীয় ধাপে হচ্ছে জাইমেস। 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 আর তৃতীয় ধাপে কি? তৃতীয় ধাপে হচ্ছে অ্যাসিটোব্যাক্টর এনজাইম। ব্যাক্টর এনজাইম। মনে থাকবে? তাহলে ভিনেগার তৈরির ধাপ হচ্ছে 3টা। প্রথম ধাপে ব্যবহার করা হয় ইনভার্টেস, দ্বিতীয় ধাপে জাইমেস আর তৃতীয় ধাপে হচ্ছে অ্যাসিটোব্যাক্টর এনজাইম। তাহলে এই জিনিসটা আমরা একটু বক্স করে দিই, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখবে এমসিকিউতে চলে আসছে। তাহলে ভিনেগার তৈরির 3টা ধাপ, প্রথম ধাপে ইনভার্টেস, দ্বিতীয় ধাপে জাইমেস এবং তৃতীয় ধাপে অ্যাসিটোব্যাক্টর এনজাইম। মনে থাকবে? আশা করি মনে থাকবে। তো এরই মধ্য দিয়ে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। ইনশাল্লাহ এই চ্যাপ্টারে এর বাইরে আর কিচ্ছু লাগবে না। এবং দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের 5টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলছি। অর্থাৎ আমরা প্রথমত ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, তারপর গুণগত রসায়ন, মোলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, তারপর হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন এবং সবশেষে আমাদের
কর্মমুখী রসায়ন বা ভোকেশনাল কেমিস্ট্রির মাধ্যমে আমরা আজকের ক্লাসটা শেষ করতেছি। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি পুরো ভিডিও ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ভাইয়ার জন্য দোয়া রেখো। এবং আমি যা পড়াইছি নিশ্চিন্তে থাকো, ইনশাল্লাহ এর বাইরে তোমার জন্য আর কিচ্ছু লাগবে না। জাস্ট মাথা ঠান্ডা রেখে এগুলো একটু ভালোভাবে পড়ে যাও এবং পরীক্ষাটা ভালো মতো দিয়ে আসো। ইনশাল্লাহ তুমি সবচেয়ে ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সবার জন্য শুভকামনা।